তোমাদের আগের দিন লাস্ট মাসে অ্যানসিসিতে পড়েছিলাম তোমাদের কি জানো, ওই একদম শুরুটা স্টোন এজটা পড়েছিলাম। তো তার পরের টপিক যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বা কী করে সভ্যতা তৈরি হচ্ছে, সভ্যতার বিকাশগুলো। মানুষরা এসে গেল, মোটামুটি তারা পাথরের ব্যবহার শিখে ফেললো, তারা চার হাত পায়ে ছেড়ে দাঁড়িয়ে পড়লো, এবং আস্তে আস্তে তারা গুহার মধ্যে আধুনিক জীবনযাপন শুরু করছে, আধুনিক মানুষ আসছে। বাদবাকি শহর সভ্যতা কী করে তৈরি হচ্ছে সেগুলো দেখব। সভ্যতা তৈরি হচ্ছে কী করে, নগর জীবন কী করে শুরু করছে। তো সারা পৃথিবীর সব থেকে পুরনো সভ্যতা ধরে নেওয়াই হয় সিন্ধু সভ্যতাকে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এই সভ্যতাটা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে ছিল, স্প্রেড ওভার 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, প্রায় 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে এই সভ্যতাটা ছড়িয়েছিল, যার প্রায় 1,500-এরও বেশি দ্রষ্টব্য স্থান আছে বা কেন্দ্র ছিল, ঠিক আছে। মোর দ্যান 1,500 sites have been discovered of this civilization, which was spread over 1.5 million square kilometer and have influenced 1.8 million square kilometer with the boundaries like Manda, Jammu in north, Daimabad, Gujarat in the south, Sudkajendar, Balochistan in the west, and Alamgirpur in UP in the eastern side of this civilization, ঠিক আছে। অর্থাৎ এর পুরো ম্যাপটা বলছে, ম্যাপটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার মাউস তোমরা দেখতে পাচ্ছ আশা করি, মাউস দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। উত্তর, উত্তরে কোন জায়গা, জম্মুর মান্ডা বলে একটা জায়গা আছে। দক্ষিণে গুজরাটের দাইমাবাদ বলে একটা জায়গা আছে। পশ্চিমে বালোচিস্তান, যেটা বর্তমান পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে, সুতকানজেন্দার পশ্চিমে। আর একদম পূর্বের দিকে বর্তমান ইউপির মধ্যে পড়ে আলমগীরপুর, সেইখানে তোমার পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই বিভৎস বড় একটা জায়গা, প্রায় 1.8 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গাটাকে এরা ইনফ্লুয়েন্স করেছিল, কিন্তু অ্যাকচুয়াল কেন্দ্র ছিল 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। যে এই এতখানি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই কথা জায়গার মধ্যে প্রায় 1,500 দ্রষ্টব্য জায়গা দেখতে পাওয়া যায়, দ্রষ্টব্য স্থান দেখতে পাওয়া যায়। তাহলে কোন কোন জায়গা এটা মনোরাজ করতে হবে। মান্ডা ইন জম্মু ইন নর্থ, দাইমাবাদ গুজরাট ইন দ্য সাউথ, সুতকানজের বালুচিস্তান ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড আলমগীরপুর ইউপি ইন দ্য ইস্ট। ঝাড়া মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। 2 নম্বর পয়েন্ট। নেক্সট, এই যে আমরা বিভিন্ন রকম জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইখান থেকে যা ইতিহাস জানতে পারি, এর কি কোনো বই পাই আমরা? কোনো ইতিহাসের বই থেকে কি এই সঙ্গে জানতে পারি আমরা? না। তার কারণ প্রাচীন যুগে যারা মানুষজন এই অঞ্চলে বসবাস করতো তারা তো আর বই রচনা করে যায়নি, এবং সেই বইগুলো আমরা পাঠোদ্ধার করে জানতেও পারছি না। আসলে এই কেন্দ্রগুলোতে তাদের প্রত্যেকের যে জীবন যাপনের যে ধরন, তাদের ব্যবহারিক সামগ্রী, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর ওপর ভিত্তি করে আমরা এখানকার নগর জীবন সম্বন্ধে মোটামুটি আন্দাজ করতে পারি। তাই ন্যাচারালি এই সভ্যতার কি করে উন্মেষ হয়েছিল, কি করে বিকশিত হয়েছিল, কি করে পতন হয়েছিল, এই সমস্ত কিছু জানতে পারবো বা বুঝতে পারবো বিভিন্ন ঐতিহাসিকবিদ, রাদার যারা আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ, তাদের বিভিন্ন ভার্সান থেকে। এবং বিভিন্ন ব্যক্তি, যেহেতু পার্টিকুলার কোনো প্রমাণ সাপেক্ষ কোনো উপাদান নেই, বিভিন্ন ব্যবহৃত জিনিসের ওপর, এখানকার মানুষজনের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রের ওপর কেবলমাত্র আন্দাজ করা যায়। তাই বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদের বিভিন্ন রকম মতবাদ রয়েছে, আর সেই মতবাদের জন্য বিভিন্ন রকম থিওরি হয়। সেই থিওরিগুলো কি? একটা হচ্ছে ফরেন থিওরি বা বৈদেশিক থিওরি। এরা বলছে যে এই অঞ্চলে, মানে উত্তরে মান্দা জম্মু কাশ্মীরে, গুজরাটের দাইমাবাদ পশ্চিমে, এই দক্ষিণে, পশ্চিমে বালোচিস্তানে সুতকানজেন্দর যে পয়েন্টটা ছিল, আর পূর্বে ইউপির আলমগীরপুর যে অঞ্চলটা ছিল, এই চারটে অঞ্চলের মধ্যে যে 1,500টা দ্রষ্টব্য স্থান, এখানে যেসব মানুষজন এই যে সিন্ধু সভ্যতা তৈরি করলো সিন্ধু নদীকে কেন্দ্র করে, ঠিক আছে, সেই মানুষজন আসলে বলছে বিদেশের লোক। এরা এখানকার আদি লোক নয়, আদিবাসী, আদি বাসিন্দা নয়, এরা বিদেশ থেকে এসছে। তো কারা কারা এই মতবাদের উদ্যোক্তা? মতবাদের উদ্যোক্তা হচ্ছে জন মার্শাল, মর্টিমার হুইলার, গর্ডন চাইল্ড।
জন মার্শাল, মর্টিমার হুইলার, গর্ডন চাইল্ড, এরা প্রত্যেকেই প্রত্নতাত্ত্বিকবিদ, ঐতিহাসিক, তার বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে এই মতবাদটা দিচ্ছেন যে সিন্ধু সভ্যতার মানুষজন এরা এখানকার আদি বাসিন্দা নয়, তারা বাইরের থেকে এখানে এসে সভ্যতা তৈরি করেছিল। কি বলছে এদের মতবাদটা কি? অ্যাকর্ডিং টু দেম, দিস সিভিলাইজেশন স্টার্টেড অ্যাব্রাপ্টলি অ্যান্ড রিচড ইটস পিক ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। এই সভ্যতাটা ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়েছিল এবং দুম করে খুব ছোট্ট টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে এটা ছড়িয়ে গেছিল। Thus, according to them, the people from Mesopotamia came to Indus Valley and started urbanization over there. এনাদের মতে, এই মার্শাল হুইলার চাইল্ডের মতে বলছে এখানকার যারা মানুষজন ছিল তারা আসলে মেসোপটেমিয়ার লোক ছিল এবং তারা ইন্দাস ভ্যালি অঞ্চলে বা সিন্ধু উপত্যকা অঞ্চলে আসে এবং তারা সেখানে শহুরে জীবনযাপন করা শুরু করে। অর্থাৎ এখান থেকে একটা পয়েন্ট পাওয়া গেল, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল? নগর সভ্যতা ছিল, আরবানাইজ সিভিলাইজেশন ছিল। ঠিক আছে, তো এরা যে মন্তব্যটা করলো যে মেসোপটেমিয়ার লোক থেকে লোকেরা আসলে এরা এখানে এসে নগর জীবন শুরু করলো, এখানকার আদিবাসী লোকজন নয়, এরা কিসের ওপর ভিত্তি করে এরা বলল? এরা কতগুলো পয়েন্ট বলেছে যে দুটো সভ্যতার মধ্যেই, অর্থাৎ ইন্দাস ভ্যালি অ্যান্ড মেসোপটেমিয়া, এই দুখানা সভ্যতার মধ্যেই কিছু মিল রয়েছে, সিমিলারিটিস রয়েছে। সিমিলারিটিসগুলো কী কী? সিমিলারিটিসগুলো হচ্ছে, দেখো, বোথ সিভিলাইজেশন ওয়্যার আরবান। মেসোপটেমিয়ার সভ্যতা এবং সিন্ধু সভ্যতা দুটোই ছিল আরবান বা নগরকেন্দ্রিক সভ্যতা। এই দুটো সভ্যতাতেই যে লিপি টুকরো টাকরা পাওয়া যায় সেই লিপিগুলো কিন্তু দুটোই পিক্টোগ্রাফিক ছিল, অর্থাৎ চিত্রকেন্দ্রিক ছিল। মানে কোনো হরফ ছিল না, বরং ছবি এঁকে এঁকে এখানে লিপি ছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেই ষাঁড়ের ছবি বা কি বলবো, ভেড়ার ছবি, গরুর ছবি, এরকম করে কতগুলো মুদ্রার ওপর চিত্র আঁকা ছিল। তোমরা দেখেছো ছোটবেলায়? নাকি দেখাবো? আমি দেখাবো কি? দেখেছি স্যার। ওকে, তাহলে সেইগুলো তো নিশ্চয়ই পিক্টোগ্রাফিক, মানে ছবিযুক্ত স্ক্রিপ্ট, সেগুলো নিশ্চয়ই, সেই লিপিগুলো নিশ্চয়ই কোনো লেখা বা হরফের লিপি নয়। তো এই দুটো জায়গাতেই এই ধরনের ছবিওয়ালা স্ক্রিপ্ট বা শিলালিপি দেখতে পাওয়া যায়। এরা দুজনেই, দুটো সভ্যতাতেই কিন্তু শিলমোহরের ব্যবহার দেখা যায়। বোথ ইউজ শিলস, বোথ ইউজড হুইল টার্ন পটারি। এরা যে মাটির পাত্র ব্যবহার করত সেগুলো সবকটাই কিন্তু চাকাই তৈরি করা। বোথ ইউজ ব্রোঞ্জ, দুখানা সভ্যতাতে কিন্তু ব্রোঞ্জের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং দুখানা সভ্যতাতেই বার্নড ব্রিক্স, অর্থাৎ পোড়া মাটির যে ইট, তার ব্যবহার দেখতে পাওয়া যায়। সেখান থেকে এই তিনজন ভদ্রলোক মার্শাল হুইলার চাইল্ড এরা বলছে যে মেসোপটেমিয়া থেকে নাকি এইসব লোকজন এখানে এসেছিল এবং তারা নগর সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল। কিন্তু যদি আমরা একটু আরও ডিপে পড়াশোনা করি তাহলে এই মতবাদটাকে পুরোপুরি আমরা সমর্থন করতে পারি না। কীরকম? যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যে যে বৈশিষ্ট্যগুলো ওরা বলেছে সেগুলোকেই বরং আমরা ট্যালি করব। মেসোপটেমিয়ার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, দেখো ইজিভাবে পয়েন্টটা করা আছে। পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট নিয়ে যেটা বলছে যে দুখানা জায়গাতেই পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট পাওয়া যায়, সেটা যদি স্পেসিফিক্যালি লক্ষ্য করা যায় দেখা যাবে এই পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টে, অর্থাৎ ছবিওয়ালা স্ক্রিপ্টে, মেসোপটেমিয়ার সভ্যতাতে দেখা যায় 900খানা সাইন বা সিম্বল, হোয়ারাস সিন্ধু সভ্যতা অঞ্চলে দেখা যায় 396 সাইন্স, 396টা সিম্বল দেখতে পাওয়া যায়। তারপরে নিশ্চয়ই এদের মধ্যে সংখ্যার অনেক হেরফের রয়েছে, একটা পার্থক্য। 2, শিলমোহর। শিলমোহরের বৈশিষ্ট্য দেখতে গেলে দেখা যাবে যে এখানকার, অর্থাৎ মেসোপটেমিয়ার শিলমোহরটা ছিল সিলিন্ড্রিক্যাল, মানে চোঙাকৃতি। ঠিক আছে, এবং এই চোঙাকৃতি যে শিলমোহর সেটা আসলে মেসোপটেমিয়ার লোকজন ক্লে বা কাদা পাথর দিয়ে তৈরি করত। হোয়ারাস সিন্ধু সভ্যতার যে শিলমোহর সেটা ছিল স্কোয়ার আকৃতির বা রেক্ট্যাঙ্গুলার শেপের, অর্থাৎ আয়তক্ষেত্রকার বা বর্গাকার একটা, এবং সেগুলো তৈরি হতো স্টিটেরাইট দিয়ে। ঠিক আছে, সুতরাং উপাদান এবং পরিমাপের পার্থক্য রয়েছে দুখানা সভ্যতার শিল ব্যবহারে। কালচার হয়তো এক, কিন্তু পার্থক্য রয়েছে মানে উপাদান এবং তার শেপের উপর। ব্রোঞ্জের যে ব্যবহার দেখা যেত সেখানে পরীক্ষা করে দেখা যাবে মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যে কিন্তু ব্রোঞ্জের ব্যবহার হতো, কিন্তু কম হতো, কিন্তু সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জের ব্যবহার ছিল বেশি।
তুলনামূলকভাবে। বার্নড ব্রিক্স, মেসোপটেমিয়া যে সভ্যতা সেখানে পোড়া মাটির ব্যবহার হতো, কিন্তু সেই পোড়া মাটির যে ইটের সাইজ তার কোনো পার্টিকুলার কোনো শেপ ছিল না, কোনো নির্দিষ্ট পরিমাপ ছিল না। কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতার, যেখানে যে পোড়ামাটির ইট ব্যবহৃত হতো তার একটা নির্দিষ্ট শেপ ছিল, সেটা হচ্ছে 1:2:4 সাইজের। ঠিক আছে, তো সুতরাং দুটোর মধ্যে সেরকমভাবে কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাই এখান থেকে কোনো রকমভাবে আমরা নিশ্চিত হতে পারি না যে মেসোপটেমিয়ার লোকজনই সিন্ধু সভ্যতায় এসে তারা শহর সভ্যতা বিকাশ ঘটিয়েছিল। এটুকু সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, ইজি পয়েন্ট, ইজি জিনিস। এবার সেই জন্য আমরা কি করি, এই যে বিদেশি যে তত্ত্ব যেটা রয়েছে, ফরেন যে থিওরি, সেই ফরেন থিওরি আমরা কি করি, রিজেক্ট করে দিই। তাহলে আমরা কি তত্ত্ব নিয়ে আসব? এবার এস.আর. রাও, এডি পুলাস্কার, কে.এন. শাস্ত্রী, টি.এন. রামাচন্দ্রন, এই রকম কিছু ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদ এরা বলছে যে এরা আসলে আর্য লোকজন। আর্যরা নাকি এসে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। হরপ্পা সভ্যতা পুরোপুরি আমরা বলি না, এই কথা প্রসঙ্গে বলে রাখি। হরপ্পা সভ্যতা আমরা পুরোপুরি বলি না, তার কারণ একটাই, কারণ হরপ্পা একটা কেন্দ্র। হরপ্পা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন্দ্র ছিল, যেমন মহেঞ্জোদারো, যেমন লোথাল, যেমন কালীবঙ্গান। ঠিক আছে, এরকম প্রচুর প্রচুর সাইটস রয়েছে। তো সুতরাং শুধু হরপ্পা সভ্যতা বলে তা তো নয়, জাস্টিফাইড হচ্ছে না। রাদার একটা বিশেষ নদীকে কেন্দ্র করে সেই সভ্যতাগুলো বিকশিত হয়েছিল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। যেহেতু সিন্ধু নদীটা সেটা মেন প্রাণকেন্দ্র এবং একটা প্রাচীন নদী, সেই জন্য এই সভ্যতাটাকে বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, তো চলো, তো এই বলছে যে সিন্ধু সভ্যতার যে পার্শ্ববর্তী অঞ্চলে, সিন্ধু নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে সভ্যতা বিকাশ হলো, এদের মত বলছে যে এরা আর্যরা নাকি এসে তৈরি করেছে। এরা কি বলছে, কি কি পয়েন্ট বলছে? বলছে অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য আরিয়ানস ওয়ার রেসপন্সিবল ফর গ্রোথ অফ হরপ্পান সিভিলাইজেশন। আর্যদের জন্যই হরপ্পা সভ্যতার বিকাশ হয়েছিল। টু সাপোর্ট দেয়ার থিওরি দে আর্গুড দ্যাট, কি কি তত্ত্ব তারা জাহির করেন? দ্য জিওগ্রাফিক্যাল এরিয়াস অফ ভেদিকারিয়ান অ্যান্ড দ্য হরপ্পান ওয়ার সেম। যে জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্কের মধ্যে, যে ভৌগোলিক সীমানার মধ্যে বৈদিক সভ্যতা এবং হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল, দুটোই নাকি সেই একই ভৌগোলিক এরিয়ার মধ্যেই হয়েছিল। মানে বৈদিক সভ্যতা আমরা জানি আর্যদের দ্বারা নির্মাণ হয়েছিল, কিন্তু হরপ্পা বা সিন্ধু সভ্যতা নিয়ে আমরা কনফার্ম নই যে কারা করেছে। তাই বলছে যে জিওগ্রাফি মানে যে অঞ্চলে সভ্যতাটা তৈরি হয়েছিল সেই দুখানা জায়গাতেই কিন্তু জায়গা দুটো ছিল সেম সেম জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্কের মধ্যে হয়েছে, সুতরাং একই লোকজন হবে। দ্বিতীয় কথা বলছে ভেরিয়াস রেফারেন্সেস ইন ভেদিক লিটারেচার লাইক হরুপ্রিয়া অ্যান্ড ভিত্রাহান্তা, এই যে শব্দগুলো সেগুলো আমরা পরবর্তীতে বৈদিক সাহিত্যে পাই। হরুপ্রিয়া বা ভিত্রাহান্তা এই শব্দগুলোর উল্লেখ আমরা ভেদিক লিটারেচারে পাই, যেখান থেকে আমরা হরপ্পার কথাটা, হরুপ্রিয়া, ভিত্রাহান্তা, এই কথাগুলো আমরা আন্দাজ করতে পারি যে বৈদিক আর্যরা আসলে হরপ্পা সভ্যতারই লোক। এভিডেন্স অফ হর্স হ্যাভ বিন ফাউন্ড ইন সুরকারোরা। একমাত্র হরপ্পা সভ্যতার একটি মাত্র কেন্দ্র সুরকারোটা, সেখানে হর্সের কঙ্কাল পাওয়া গেছিল, ঘোড়ার কঙ্কাল পাওয়া যায়, এবং আমরা জানি ঘোড়ার ব্যবহার একমাত্র আর্যরা শুরু করেছিল। তাই আন্দাজ করা যেতে পারে যে হরপ্পা সভ্যতাও আসলে আর্যদেরই দান। ঠিক আছে, কিন্তু আবার যদি এটা ডিপে আলোচনা করা যায় তাহলে আবার পার্থক্য দেখব যে পয়েন্টগুলো এরা বলেছে। পার্থক্যটা কি? হরপ্পার সাথে আর্যদের পার্থক্যটা কি? বলছে প্রাকৃতিক বা সভ্যতার যে প্রকৃতি তাতে কি পার্থক্য রয়েছে। হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল? একটু আগে বলা হলো নগর সভ্যতা, কারণ আমরা দেখেছি পোড়া মাটির ইট রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, সমস্ত কিছু দেখেছিলাম। তো হরপ্পা সভ্যতা হচ্ছে আরবান সভ্যতা। আর আর্য সভ্যতাটা কী ধরনের সভ্যতা? বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা? গ্রামীণ সভ্যতা। তাহলে এই সভ্যতাটা আগে হচ্ছে আর আর্যরা পরে আসছে, কিন্তু এটা শহর, এটা রুরাল বা গ্রামীণ। তার মানে পুরো পার্থক্য রয়েছে। একই জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্কের মধ্যে হলেও একটা শহর কেন্দ্রিক আর একটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তাহলে বিস্তর পার্থক্য। বিস্তর পার্থক্য হলে নিশ্চয়ই যদি আগে লোকে বিরিয়ানি খেয়ে নেয়, পরে নিশ্চয়ই আর সেদ্ধ ভাত খেতে তার ইচ্ছা করবে না। তো সুতরাং যদি আগে রুরাল হতো, পরে যদি আরবান হতো, তাহলেও নয় ধরে নেওয়া যেত যে আর্যদের দান হতে পারে, কিন্তু এখানে পুরোটাই ফার্স্টে উল্টো। তো সুতরাং প্রথমেই বাদ,
এই লজিকটা বুঝতে পেরেছো সবাই কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। নেক্সট, গড, ধর্ম বা ভগবানের দিক থেকে যদি তুলনামূলক বিচার করা যায়, তাহলে হরপ্পা সভ্যতার লোকজন কিন্তু আসলে প্রকৃতি পুজোয় বিশ্বাসী করত। হরপ্পা সভ্যতার লোকজন তখনও তো অতটা আধুনিক হয়নি, তাই তারা প্রকৃতিকে মা বলে ধরে রাখতো এবং সেখানে মাদার গডডেসের প্রভাব ছিল, প্রিডমিনেন্স অফ মাদার গডডেস, মানে মাতৃ পূজায় তারা বিশ্বাস করত। ওয়ারাস আর্যরা কিন্তু, আমরা জানি আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা কী ছিল, মেনলি পুরুষতান্ত্রিক সমাজ ছিল, তো সেই জন্য তারা ওখানে মেল গডের প্রভাব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এখানে গড ক্যারেক্টারিস্টিক্স দিক থেকেও কিন্তু পার্থক্য রয়েছে। হরপ্পা সভ্যতা হচ্ছে মাতৃকেন্দ্রিক, আর্য সভ্যতাটা হচ্ছে বা বৈদিক সভ্যতা হচ্ছে পিতৃকেন্দ্রিক। এখান থেকে দেখবে প্রচুর কোশ্চেন আসে, আমি ওরমভাবে ছক করে দেওয়া আছে, তাই প্রত্যেকটা পয়েন্টই খেয়াল করে পড়বে। ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক লেনদেনটা কি হতো এখানে? হরপ্পা সভ্যতায় যে কাজকর্মগুলো হতো সেখানে কিন্তু ব্যবসা প্রাধান্য পেয়েছে কি? আর প্রথমেই ব্যবসা কি প্রথমেই প্রাধান্য পেয়েছে? না স্যার। বা ব্যবসা ছাড়াও টাকা পয়সার লেনদেন সেটা কি প্রাধান্য পেয়েছে, নাকি দেওয়া নেওয়া প্রথা, বিনিময় প্রথাকে বেশি করে প্রাধান্য দেওয়া হতো? বিনিময় প্রথা। আজকে আমার চাল অনেক রয়েছে, তোমার একটা গরু রয়েছে, আমার দুধ দরকার, তাই তুমি আমাকে চাল নিয়ে গরু দিয়ে দাও। তো সুতরাং ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু প্রাথমিক ব্যাপার স্যাপার ছিল না, প্রয়োজনের নিরিখে তারা ইকোনমিক ডিল করতো, অর্থনৈতিক লেনদেন করতো। ওয়্যারাস আর্য সভ্যতায় কিন্তু যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, বুঝতেই পারছো হরপ্পা সভ্যতার পর আর্য সভ্যতা আসছে, এবং আর্যরা, আমরা আগেও বলেছি, অন্যান্য সময় দেখেছি যে আর্যরা আসতে জনসংখ্যা এতটাই বাড়ছিল, তারা ষোড়শ মহাজন পদ বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়িয়ে গেল, আমরা পরবর্তীকালে আরও দেখবো, এগুলো হয়েছিল না, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো সুতরাং আর্যদের জনসংখ্যাটা বেশি ছিল হরপ্পা সভ্যতার তুলনায়, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার জনসংখ্যা কিন্তু আরও বেশি ছিল। যদি জনসংখ্যা বেশি হয় তাহলে নিশ্চয়ই অর্থনৈতিক লেনদেন করার দরকার পড়বে, তাই না? আজকে ভারতবর্ষের যেটুকু জমি রয়েছে সেই জমিতে যদি আজকে 50 জন লোক বাস করত, আমরা ধরো এখন রয়েছি ক্লাসে যে কজন লোক রয়েছি, ধরলাম আমরাই পৃথিবীর একমাত্র, এই ভারতবর্ষের একমাত্র মানুষ, ঠিক আছে, ভারতবর্ষ ছেড়ে দাও, ভারতবর্ষ তো অনেক বড় হয়ে গেল, ধরো পশ্চিমবঙ্গের কটা মানুষ আমরা, তাহলে কি চাকরি বাকরি নিয়ে চিন্তা করতাম? চাকরি না, বাকরি স্যার। চিন্তা করতাম? গাছ লাগাতাম, আম জাম হ্যান ত্যান খেয়েই আমাদের জীবন কেমন কেটে যায় যেত, তাই না? যেহেতু আজকে এই পশ্চিমবঙ্গ বলে যে ভৌগোলিক মাপটা রয়েছে তার মধ্যেই 11 কোটির ওপরে 13 কোটির ওপরে লোক বসবাস করছে, ঘিঞ্জি এলাকা, তাহলে এক্সিস্টেন্স দরকার সংগ্রামের জন্য, সেটা অর্থনৈতিকভাবে করে রাখতে হবে, তাই জন্য আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হ্যান ত্যান করার চেষ্টা করছি। তো সুতরাং যেখানে জনসংখ্যা বেশি সেখানে নিশ্চয়ই ইকোনমিক ডিলিংটা কী হয়ে যাবে, প্রাইমারি অ্যাক্টিভিটি হয়ে যাবে। তো হরপ্পায় যেহেতু জনসংখ্যা অনেক তুলনামূলক কম ছিল, তাই এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কিন্তু প্রাইমারি ছিল না। এই লজিকটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো লজিকটা? স্যার আরেকবার একটু বলুন, বুঝতে পারিনি। বুঝতে পারো না? মানে জনসংখ্যা বেশি থাকার জন্য, কম থাকার জন্য ইকোনমিটা সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তাই বলতে চাইছি। জনসংখ্যা কম থাকার জন্যই তো সেকেন্ডারি হয়ে যাবে, মানে তোমার কি তখন চাহিদা বাড়বে না প্রয়োজনটা তোমার লিমিটেড হয়ে যাবে? লিমিটেড হয়ে যাবে। প্রয়োজন তোমার লিমিটেড হয়, তখন তুমি কিন্তু ম্যাক্সিমাম জিনিস তো পেয়ে যাচ্ছ, হুম। তাই না? তোমার খাবারের দরকার, তুমি খাবার পাচ্ছ, তোমার গরুর দুধের দরকার, হ্যাঁ। গরুর দরকার, গরুর দুধ পেয়ে যাচ্ছ, তোমার জামা কাপড়ের দরকার, তুমি জামা কাপড় পাচ্ছ, মানে সমস্ত কিছু তো এক্সট্রা এক্সট্রা পাচ্ছ। হুম। যদি সবার কাছে পরিমাণ মতো যদি যতটা প্রয়োজন ততটা পেয়ে যাবে। সাফিসিয়েন্ট পাচ্ছ, শুধু পরিমাণ নয় না, আরো বেশি আরো পরিমাণে পাচ্ছ। বেশি, হ্যাঁ। তো সুতরাং তোমার আর মানে লেনদেনটা খুব বেশি প্রাইমারি কাজ হবে না, খুব দরকার না পড়লে কিন্তু ডিলিং এর দরকার পড়বে না, আচ্ছা। ঠিক আছে? কিন্তু যখন জনসংখ্যাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে আর্য সভ্যতায়, বৈদিক সভ্যতায়, তখন কি করবে? বাধ্য হবে যে ভাই আমার এটা নেই, তোর ওটা আমাকে দে, আর তোর এটা নেই, তুই আমাকে এটা দে, মানে লেনদেনটা বাড়ছে, প্রাইমারি সেক্টর হয়ে যাচ্ছে, হুম। তাই না? একটা কৃষির ওপর, একটা কৃষকের ওপর সে পুরোপুরি ভরসা করছে যে আমি কৃষিকাজটাই করি, আর একটা লোকের ওপর ভরসা করছে ভাই তুই আমার সেনাপতি, তুই আমাকে সেনাটা দিয়ে আত্মরক্ষা করার ব্যবস্থা কর। এবার যে সেনাপতি, যে সেনা, সে নির্ভর করছে কৃষকের ওপর, আর কৃষক তার প্রোডাকশন নির্ভর করছে সেনাপতির ওপর, হুম।
তার মানে কি একে অপরের যখন পরিপূরক হবে তখন লেনদেন করতে হবে। এবার লেনদেন করতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই অর্থনৈতিক লেনদেন করতে হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি করতে হবে, যেন ওটা প্রাইমারি হয়ে যাচ্ছে। হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। তো এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে সেকেন্ডারি, ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে প্রাইমারি নিড ছিল। ট্রেড, এবার এই ধরো যেখানে তোমার ব্যবসা বাণিজ্য প্রচুর হচ্ছে, এই যে বলছে দেখো ট্রেড কিন্তু গুড অ্যামাউন্ট অফ ট্রেড ছিল। কোথায় ছিল? হরপ্পা সভ্যতা। কেন? হরপ্পা সভ্যতার সময় জনসংখ্যা অতিরিক্ত কম, কিন্তু যা উৎপাদন হচ্ছে বিভিন্ন দ্রব্যের সেটা তো এক্সেস হচ্ছে, তাই নিজেদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি কি ছিল সেরকমভাবে থাকছে? ইকোনমিক অ্যাক্টিভিটি থাকছে কি? নিজেদের মধ্যে দরকার পড়ছে না। ধরো তোমরা আজকে এই গ্রুপে এখন রয়েছো 15 জন, এই 15 জনের মধ্যে যদি তোমাদের প্রত্যেকের সাফিসিয়েন্ট খাবার দাবার হ্যান ত্যান সমস্ত কিছু থাকে এবং অতিরিক্ত থাকে, তোমাদের যদি খাবার দাবার থাকে, ধরো 15 জন তোমরা রয়েছো, সেখানে প্রত্যেককে আমি 5 প্যাকেট করে বিরিয়ানি, 75 বিরিয়ানি প্যাকেট দিয়ে দিলাম। এবার তোমার যে অতিরিক্ত খাবারটা তুমি কি করবে? তুমি নিশ্চয়ই বাইরে কাউকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে, তাই না? তোমার তো নিজেদের মধ্যে খাবার দাবার নিয়ে কোনো চাপের দরকার পড়ছে না। তো সুতরাং তুমি কি করবে? সেটা তুমি তখন তোমাদের নিজেদের মধ্যে তোমার লেনদেনের দরকার পড়ছে না, বরং অতিরিক্ত কিছুটা সেটা তোমরা বাইরে বিক্রি করে দিচ্ছ। আর তোমরা যদি আজকে 15 জন না হয়ে তোমরা যদি আজকে নিজেরাই দেখা গেল 85 জন হতে, 75 তোমাদের বিরিয়ানি প্যাকেট দিচ্ছে, নিজেদের মধ্যে 85টা তোমার রয়েছে, তাহলে কি তোমরা একে অপরের মধ্যে মানে ডিভাইড করতে না? যে বাবা তোর তো একটুখানি বেশি আছে, তুই 5 প্যাকেট পেয়েছিস বা 2 প্যাকেট পেয়েছিস বা 1 প্যাকেট পেয়েছিস, তোর প্লেট থেকে একটুখানি অল্প অল্প করে দিবি, তাহলে 10 জনের যে খামতি আছে সেটা প্রত্যেকে বরং ভাগাভাগি করে নিই। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে কি, যখন জনসংখ্যা কম তখন কি ভাগাভাগির দরকার পড়ছে না, বরং এক্সেস হচ্ছে। আর যখন এক্সেস হচ্ছে তখন কি করবে? বাইরের লোককে বিক্রি করে দেবে, এবং সেটা কি করবে? সুমেরু, মেসোপটেমিয়া বিভিন্ন লোককে বিক্রি করে দিচ্ছে হরপ্পা সভ্যতার জন্য। তাই জন্য ট্রেড রয়েছে এবং ভালো পরিমাণে ট্রেড রয়েছে। যেহেতু হরপ্পা সভ্যতার উৎপাদন ক্ষমতা বেশি ছিল, জনসংখ্যা কম ছিল, তাই কি হচ্ছে? গুড অ্যামাউন্ট অফ ট্রেড হচ্ছে। ভাইরাস আর্য সভ্যতায় কি হচ্ছে? ওদের ওখানে জনসংখ্যা প্রচুর হয়ে গেছে, নিজের দরকারে সে নিজে চাল নিজে রাখবে, নাকি চাল আবার অন্য কাউকে বিক্রি করে দেবে? নিজেরই তো চাল দিয়ে পোষাচ্ছে না, নিজেরই তো উৎপাদন দিয়ে তার নিজের দরকারটাই পূরণ হচ্ছে না, তাই সেখানে ট্রেড কি থাকবে? থাকবে না। তাই জন্য ট্রেড ডাজ নট এক্সিস্ট। পয়েন্টটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ইতিহাস মুখস্থ করার জিনিস নয়, বারবার করে বলছি, কিন্তু বারবার করে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে। পরের পয়েন্ট, নেচার, মেটেরিয়ালিস্টিক নেচার। মেটেরিয়ালিস্টিক নেচার মানে কি? উপাদান। এখানে তোমার মেটাল বেশি পরিমাণে পাওয়া যায়, জড় পদার্থের পরিমাণ, ধাতব পদার্থের পরিমাণ বেশি করে পাওয়া যায়। কোথায়? হরপ্পা সভ্যতায়। আমরা আগেই দেখলাম এখানে কি ছিল? ব্রোঞ্জের ব্যবহার বেশি ছিল না? মনে পড়ছে এই লাইনটা? ও লোকজন, ইনভেস্টিগেশন আছে, ব্রোঞ্জের ব্যবহার বেশি ছিল, ঠিক? হ্যাঁ এবার এখানে দেখো, তার মানে কি হবে? নেচারটা এখানে কি হবে? মেটেরিয়ালিস্টিক নেচার। ব্রোঞ্জের এখানে ব্যবহার বেশি, কিন্তু আর্য সভ্যতায় কি? ধাতুর ব্যবহার বেশি নয়। ব্রোঞ্জ মানে যে কোনো ধাতুর পরিমাণ কিন্তু এখানে হরপ্পা সভ্যতায় বেশি ছিল, আর্য সভ্যতায় ধাতুর ব্যবহার কিন্তু কম ছিল। টাইম পিরিয়ড, সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা। হরপ্পা সভ্যতার টাইম পিরিয়ড বিভিন্ন রকম উপাদান পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে, এদের সময়কাল মোটামুটি 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। এই সালটা মুখস্থ করে রেখে দেবে, ইম্পর্ট্যান্ট। 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা সভ্যতার টাইম পিরিয়ড। ওয়্যারাস আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা শুরু হচ্ছে 1500 থেকে, মানে ঋগ্বেদ মনে হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালে শুরু হচ্ছে আর্য সভ্যতা। তাহলে দেখো তো, প্রায় 300 বছর বা 250 বছর একটা গ্যাপ রয়ে গেছে না? হ্যাঁ স্যার। এবার একটা এলাকায় যদি 250 বছর কেউ না থাকে, তাহলে সেই লোকগুলো কি ওই লোকগুলোই হতে পারে? ধরো পশ্চিমবঙ্গ বলে যে পশ্চিমবঙ্গ বলে যে ভূখণ্ড যেটা রয়েছে, আজকে ধরো আমরা এখানে বসবাস করছি, দেখা গেল আমরা ভগবান যদি কোনো পাপের জন্য আমাদেরকে যদি সরিয়ে দেয়, ধরলাম সবাই মরে গেলাম,
বুড়ো হয়েই মরলাম ধরলাম, জীবনের মতো আনন্দ করেই নিলাম, এবার যদি মরে গিয়ে যা যা ছিল আর কোনো বংশ বিস্তার হলো না, পুরো শেষ, পশ্চিমবঙ্গ ল্যান্ডটা পুরো ফাঁকা এই জায়গাটা। 250 বছর পরে যদি কোনো লোক জন্মায় তাহলে কি বলতে পারা যাবে যে আমাদেরই বংশধররা ওখানে জন্মগ্রহণ করেছে? না। না। তো সুতরাং এর কোনো কি মিল পাওয়া যাচ্ছে যে হরপ্পার লোকজন আর বৈদিক সভ্যতার লোকজন আর্য দুটোই যে একই, তার কি কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে কি? টাইম পিরিয়ড বিস্তর ফারাক, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো কানুকৃষ্ণ? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার। ঠিক আছে, চলো তাহলে এই পয়েন্টটাও নিশ্চয়ই মাথায় রাখলে এই আর্য তত্ত্বটাও নিশ্চয়ই মানা যাবে না, এটাও তাহলে রিজেক্ট করতে হবে, আর্য তত্ত্বটাও কিন্তু রিজেক্ট করতে হবে, তাই তো? বাদ। তাহলে পরের থিওরিটা কি? এবার পরের থিওরি বলছে যে না, তত্ত্ব ছিল একটা যে বৈদিক সভ্যতাটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতার সাথে মিল আছে, বিদেশের লোকজন এসছে এখানে, এটা তো মানা গেল না। আরেকটা বললো আর্যরা এসেছিল, এটাও মানা গেল না। তাহলে বলছে এবার কি এখানকার স্থানীয়রাই বানিয়েছে, মানে সিন্ধু সভ্যতার লোকজন আসলে নাকি ওখানকারই আদি লোকজন, ইন্ডিজিনাস অরিজিন, নিজস্ব স্বকীয় লোকজন। ইন্ডিজিনাস মানে স্বকীয়, ওখানকার নিজস্ব। এই মতবাদটা কারা কারা বলছেন? স্টুয়ার্ট পিগট, জিএফ ডেলস, ওয়াল্টার ফেয়ার সার্ভিস, এএন ঘোষ, ডিপি আগরওয়ালের মতো বিভিন্ন ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদরা। ঠিক আছে, আমাদের প্রিলিমস বা মেন্সে যারা অপশনাল পেপার দেবে না, এখানে অনেকেই গ্রুপে অপশনাল পেপার দেবে, যারা যারা সেকেন্ড ব্যাচে রয়েছে প্রত্যেকেই বলছি, তাদের এই লোকগুলোর নাম মুখস্থ করতে হবে। তাই মুখস্থটা এখান থেকে করে শুরু করে দেবে তোমরা, ঠিক আছে? যাদের একজন যাদের অপশনাল পেপার নেই হিস্ট্রি, তারা এই লোকগুলোর নাম মনে রেখে কোনো লাভ নাই, তারা এই ফ্যাক্টগুলো মনে রাখবে। এখানে নশকোনা সিম্বল, এখানে 300 সিম্বল, এখানকার হরপ্পা সভ্যতার মাপ কত ছিল, পোড়া ইটের 1:2:4, এই জিনিসগুলো, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলো আকৃতি কেমন ছিল, স্কোয়ার, রেক্টেঙ্গুলার, এটা কী দিয়ে তৈরি ছিল, সিরিয়ালাইট। তার মানে এই যে ফ্যাক্টগুলো তোমার মেন্সে বা প্রিলিতে আসতে পারে যারা হিস্ট্রি অপশনাল পেপার দেবে না। কিন্তু এই যে তুলনামূলক আলোচনাগুলো এবং কারা কারা এই মতবাদগুলো দিচ্ছেন এবং তারা সমর্থনে কী কী যুক্তি দিচ্ছেন, এই পুরো যে অ্যানালাইসিসটা, এই পুরো অ্যানালাইসিসটা তোমাদের অপশনাল পেপারে কাজে লাগবে। তো যারা যারা অপশনাল পেপার পড়ছো তাদের জন্য পুরোটাই লাগছে, যারা যারা অপশনাল পেপার পড়ছো না তাদের জন্য অতটা লাগছে না, শুধু ফ্যাকচুয়ালটা লাগছে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, চলো পরের ফ্যাক্টটা কী আছে দেখে নিই। এই যে বললো এখানকার লোকজন নিজস্ব লোকজন, স্বকীয় লোকজন, স্বকীয় লোকজনের সমর্থনে এই লোকগুলো ঐতিহাসিকরা কি কি বলছেন, তারা বলছে ডিউরিং 6 মিলিয়ন BC স্মল কমিউনিটি স্টার্টেড লিভিং ইন ওয়েস্টার্ন পাকিস্তান অ্যান্ড ইস্টার্ন আফগানিস্তান। পূর্ব আফগানিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে এইসব জায়গাগুলোতে কিছু কিছু করে লোকজন তারা গ্রুপ গ্রুপ করে, গোষ্ঠী করে করে তারা থাকা শুরু করেছিল। ঠিক আছে, এই গোষ্ঠীগুলো কেমন কেমন ছিল, যেমন নাল গোষ্ঠী, জোব গোষ্ঠী, কুয়েটা গোষ্ঠী, মুন্ডিকজাক গোষ্ঠী, কুলি গোষ্ঠী, এই রকম গোষ্ঠী গোষ্ঠী করে তারা ছিল। এবার এই নামগুলো তোমাদের পিওরলি বুঝতে পারছো, তোমাদের প্রিলিমেন্সের জন্য নয়, পুরোপুরি অপশনালের জন্য, বাট জেনে রেখে দাও যারা যারা পড়ছো। নেক্সট, দে ওয়ার এনগেজড ইন সাবস্টিসেন্স এগ্রিকালচারাল অ্যান্ড প্যাস্টোরাল অ্যাক্টিভিটিস। তার মানে এই লোকজন কিন্তু এই যে ছোটো ছোটো কমিউনিটি করে, ছোটো ছোটো গোষ্ঠী করে তারা বসবাস করতো। পার্টিকুলারলি দেখো পশ্চিম পাকিস্তান এবং ইস্টার্ন আফগানিস্তান, মানে সিন্ধু নদী তোমার যদি এরকমভাবে যায়, তোমাদের ভূগোলটা পড়েছিলাম মনে করে দেখো সিন্ধু নদী, তাহলে সিন্ধু নদীর কোন দিকে বসবাস করছে তারা? পশ্চিম প্রান্তে, তাই না? হ্যাঁ। সিন্ধু নদী, আমার মাউসটা দেখো খেয়াল করে, সিন্ধু নদী যদি তোমার এরমভাবে যাতায়াত করে তাহলে তার কোন দিকে হয়? পশ্চিম দিকটা এই দিকে, তাহলে এই দিকে তোমার ওয়েস্টার্ন পাকিস্তান, উত্তর দিকে তোমার হচ্ছে কি ইস্টার্ন আফগানিস্তান, তাই না? তো সিন্ধু নদীর পশ্চিম দিকে এই সভ্যতাটা কী হচ্ছে, আস্তে আস্তে তারা ছোটো ছোটো গোষ্ঠী গোষ্ঠী করে করে তারা থাকা শুরু করেছিল। এবং গোষ্ঠী করে যারা থাকলো কী করতো, সিন্ধু নদীর পার্শ্ববর্তী অঞ্চল মানে কি, এই অঞ্চলে কী হয়, পলিমাটি রয়েছে, পলিমাটি আছে মানে কি ভালোভাবে তারা চাষবাসটা করতে পারবে। চাষবাস করতে পারে। তার মানে মেনলি এটা প্রথম দিকে, শুরুর দিকে এই সভ্যতাটা কী ছিল, চাষবাস কেন্দ্রিক ছিল, তারা চাষ করে খাবার দাবার খেত। তার মানে কি ছোটো ছোটো গোষ্ঠী, জনসংখ্যা কম, চাষবাস প্রবল হয়, আর যেটুকু তাদের ওই গৃহপালিত পশু ছিল তাদেরকে তারা ওই কৃষি ক্ষেত্র মানে চারণ ক্ষেত্রে ঘুরিয়ে বেড়াতো আর কি,
মানে পশুচারণ করাতো, অর্থাৎ প্যাস্টোরাল লাইফ তারা ডিলিং করতো। হাঁস মুরগি পুষতো, সেটাই তারা হয় প্রোটিনের কাজে লাগতো অথবা তাদের গৃহপালিত পশু কাজে লাগতো। মানে এগ্রিকালচার প্যাস্টোরাল লাইফের ওপর তাদের জীবনযাপনটা শুরু হয়েছিল। এবার যত তাদের জীবনযাপন এগোলো, যত তাদের জনসংখ্যা ছোটো ছোটো কমিউনিটিগুলোতে বাড়া শুরু করলো, তখন তারা আস্তে আস্তে গ্রাম আকার ধারণ করলো। মানে এই গোষ্ঠীগুলো ধীরে ধীরে স্মল ভিলেজে তৈরি হয়ে গেল। আর তারপর স্মল ভিলেজগুলো আস্তে আস্তে আরও টাইম বাই টাইম পেরিয়ে গিয়ে বিগ ভিলেজ হলো। এই বিগ ভিলেজগুলো আস্তে আস্তে শহরে রূপান্তরিত হচ্ছে, যেমন উদাহরণ মেহেরগড় বা মেহেরাহা। ঠিক আছে, তো সেই সময় সব থেকে একটা বড় ভিলেজের নাম কি? মেহেরাহা ভিলেজ। কনসেপ্ট ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যানাদার 5000 বিসি, মানে 6 মিলিয়ন বিসির পর 5000 বিসি থেকে দেখা গেল জনসংখ্যা এতটাই বেড়ে গেছে এই অঞ্চলের, মানে সিন্ধু নদীর পশ্চিম দিকের কথা বলছি কিন্তু, মানে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্টার্ন আফগানিস্তান, এই অঞ্চলে জনসংখ্যা এতটাই বেড়ে গেল যে তারা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। কারণ ওই এলাকার সঙ্গে চাষবাস করে বা পশুচারণ করে তাদের প্রয়োজন মিটছিল না, তাই তারা নদীর এপারেও আসলো, মানে পূর্বর দিকে আসা শুরু করলো, মুভ করলো। অর্থাৎ 5000 বিসিতে দ্য পপুলেশন ইনক্রিজড হুইচ ফোর্স দ্য পিপল টু মুভ টু আদার এরিয়াস অ্যান্ড মেনি পিপল মুভ টু ইন্দাস ভ্যালিজ। এবার তারা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে তারা সিন্ধু নদীর এই প্রান্তে, মানে পূর্বের দিকে ছড়িয়ে যাওয়া শুরু করলো। ল্যান্ড হেয়ার ওয়াজ রিচ ইন মিনারেলস অ্যান্ড ভেরি প্রোডাক্টিভ। যেহেতু এই হিমালয় থেকে সিন্ধু নদী এদিকে আসছে, এবং তোমরা নিশ্চয়ই সিন্ধু নদীর অঞ্চলের দক্ষিণ দিকে অনেকগুলো নদীর নাম পড়েছ, মনে আছে? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, নদীগুলো পাচ্ছ, মনে আছে? এবার দীর্ঘদিন ধরে এই নদীগুলো বয়ে যাওয়ার পর নিশ্চয়ই নদীর ক্ষয়কার্যের জন্য প্রচুর মিনারেলস পাওয়া গেছে, প্রচুর খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে। খনিজ পদার্থ যদি কোনো ভূমিখণ্ডে পাওয়া যায় নির্দিষ্ট ভালো পরিমাণে, তাহলে কি হবে? সেখানকার পলিমাটি সঞ্চিত হয়ে সেখানে কি হবে? ভালো পরিমাণে চাষবাসের যে উর্বরতা সেটা বাড়বে। তাই সিন্ধু নদীর পশ্চিম প্রান্তের তুলনায় পূর্ব প্রান্তে যেহেতু অনেকগুলো নদীর অবস্থান রয়েছে, তাই এই নদীগুলোর জন্য এই পূর্ব প্রান্তের উৎপাদন ক্ষমতা আরও বেশি। এবার উৎপাদন ক্ষমতা যদি বেশি হয়ে যায় তাহলে জনসংখ্যা নিশ্চয়ই এখানে বেশি হয়ে যাবে, তাই না? আজকে পুরুলিয়াতে যে পরিমাণ লোকজন বসবাস করে কলকাতার আশপাশ দিয়ে বা মুর্শিদাবাদের আশপাশ দিয়ে বা নদিয়ার আশপাশ দিয়ে বা বর্ধমান আশপাশ দিয়ে, সেম লোকজন কি বসবাস করে নাকি বেশি লোকজন বসবাস করে? হ্যালো, তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাভেবিলিটি, খাবার দাবার। আজকে পুরুলিয়াতে যে পরিমাণ খাবার দাবার পাওয়া যাবে, নিশ্চয়ই নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের এই অঞ্চলগুলো, ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে নিশ্চয়ই পলির পরিমাণ ভালো। পলি ভালো হলে চাষবাস ভালো হবে, উর্বরতা ভালো হবে, জনসংখ্যা বেড়ে যাবে। খাবার দাবার ঠিক আছে বলে লোকজন এখানে বসবাস করা শুরু করবে, দীর্ঘদিন ধরে জনসংখ্যা বেড়ে যাবে। ঠিক একই কাণ্ডটা হলো। সিন্ধু নদীর পশ্চিম প্রান্তের উর্বরতার তুলনায় পূর্ব প্রান্তে যেহেতু উর্বরতা বেশি, তাই এখানে জনসংখ্যাটা গেল বেড়ে। জনসংখ্যা যেই যাচ্ছে বেড়ে, তখন তারা কি করবে? বড় বড় ভিলেজ তৈরি করবে এবং তারা বড় বড় সেটেলমেন্ট তৈরি করবে। এই বড় বড় ভিলেজগুলো আরেকটু পরে তৈরি হচ্ছে যখন জনসংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে, চাষবাসটা যখন বাড়ছে। এবার যখন চাষবাস বাড়ছে, জনসংখ্যাটাও বাড়ছে, তখন অতিরিক্ত যে চাষবাস যেটা থাকছে, সারপ্লাস অফ এগ্রিকালচার যেটা, সেটা কি করবে? তখন মানুষজন অতিরিক্ত চাষবাসটা কি করবে? ট্রেড কমার্সে বিক্রি করে দেবে না? ব্যবসা বাণিজ্য করবে না? তোমার চাহিদার তুলনায় যদি অতিরিক্ত উৎপাদন হয়, সেই অতিরিক্ত উৎপাদন তুমি কি করবে? নিশ্চয়ই বিক্রি বাট্টা করবে। আর বাদবাকি লোকজন, ধরো তোমাদের গ্রুপের মধ্যে যদি কারোর আজকে টাকা পয়সার দরকার না হয়, তার কি চাকরি বাকরি করার চিন্তা থাকবে? তোমরা যদি আজকে মুকেশ আম্বানির বংশধর হতে, তোমাদের কি চাকরি বাকরি করার চিন্তা করতে? তোমরা তো রবি ঠাকুর হয়ে যেতে পারতে, লেখালেখি যা খুশি তাই করবে, ইনস্টাগ্রামে রিল বানাবে, যা খুশি তাই ঘুরে বেড়াবে, তাই না? যত খুশি করবে। মানে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি বাড়বে, ক্র্যাফটস বাড়বে, যে সবাই তো চাষবাস তো অধিক পরিমাণে হচ্ছেই, তাহলে খাবার দাবার নিয়ে কিছু চাপ নেই,
তাহলে আমি আমার মতো করে আমার যা খুশি তাই করার চেষ্টা করব। অর্থাৎ সেই সময় যেহেতু সারপ্লাস এগ্রিকালচার হচ্ছে, তাই কি হচ্ছে, আর্ট অ্যান্ড ক্রাফটের যে অ্যাক্টিভিটি সেটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে, রেইজ করছে। এবং অতিরিক্ত যে আর্ট এগ্রিকালচার যেটা ছিল, উৎপাদন যেটা ছিল, সেটা কি হচ্ছিল, ব্যবসার কাজে লাগছিল। অর্থাৎ ব্যবসায়িক কাজকর্ম তখন শুরু হয়ে যাচ্ছিল। বুঝতে পারলে? অ্যানালাইসিসটা বুঝতে পেরেছো? এই যে এবার বললো যে বড় বড় শহর বা বড় বড় গ্রামের যে কেন্দ্র পাওয়া যাচ্ছে এই 3700 বিসির সময়, সেই কেন্দ্রগুলোর উদাহরণগুলো কি কি? যেমন আমরি, কালীবঙ্গান, কোটদিজি, জ্ঞানেশ্বর, এইসব অঞ্চলে বড় বড় লোকজনের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে এবং ভালো পরিমাণে চাষবাসের দেখা যাচ্ছে। এই কালীবঙ্গান টালীবঙ্গান তোমার ধান চাষের জন্য বিখ্যাত জায়গা ছিল না? পরীক্ষায় কোশ্চেন আসে না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে যেহেতু চাষবাসটা ভালো করে হচ্ছে, তাই এখানে জনবসতিও বড় বড় হচ্ছে। ঠিক আছে? তাই এই যে অঞ্চলের যে ইতিহাসটা তুমি এইটুকুনি দেখলে, 6 মিলিয়ন বিসি থেকে এই যে 3700 বিসির মধ্যে তুমি এই হরপ্পা সভ্যতা তো দুম করে তো শহর সভ্যতা হয়নি। প্রথমে তোমার গ্রাম থেকেই শুরু হয়েছিল, কিন্তু যেহেতু খুব কুইকলি একটা ভালো উর্বর জায়গার সন্ধান এরা পেয়ে গেছিলো এবং খুব তাড়াতাড়ি করে যদি তাদের জনসংখ্যাটা বেড়ে যায়, তাই এরা ধীরে ধীরে শহুরে কালচারের দিকে টার্ন নিয়েছিল। বাট একদম ইনিশিয়াল স্টেজে, হরপ্পা সভ্যতার একদম ইনিশিয়াল স্টেজে যে গ্রামীণ সভ্যতা বড় বড় আকার ধারণ করছিল, সেই সভ্যতাটার সময়কালটাকে বলে নেওয়া হয় প্রোটো হরপ্পান যুগ বা আদি হরপ্পার যুগ বলা হয়। বুঝতে পেরেছ? স্যার আরেকবার বলুন একটু। আজকে তুমি যে তোমার আজকে চোখ কান নাক গলা যেগুলো তৈরি হয়েছে, সেটা কি আজকে হয়েছে, নাকি তুমিও কোনো কালে ভ্রূণ ছিলে, সেখান থেকে ছোট্ট হাত পা ছোট্ট আঙুল তোমার ছিল, ভূমিষ্ঠ হয়েছো, সেখান থেকে অল্প করে 1 2 3 হামাগুড়ি দিতে দিতে তুমি ওপর দিকে বড় হয়েছো, আজকের তুমি চেহারা নিয়েছো। তার মানে যে কোনো জিনিসের একটা ম্যাচুরিটি আসতে নিশ্চয়ই তার সময়কাল লাগে, তাই না? ঠিক একই রকমভাবে এই যে হরপ্পা সভ্যতা দুম করে তো শহর সভ্যতা তৈরি হয়ে যায়নি, তাই না? তার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট সময় লেগেছে একটা। তাহলে সিন্ধু নদীর পশ্চিম দিক থেকে তারা আস্তে আস্তে পূর্বের দিকে ঢুকছে এবং ঢুকে যখন দেখতে পাচ্ছে যে উন্নত মার্গের জমি রয়েছে, ফলন ভালো হচ্ছে, তখন ধীরে ধীরে তারা সেই বিখ্যাত যে হরপ্পা সভ্যতার যে কালচার শহর কেন্দ্রিক, সেটা শুরু হচ্ছে। তো তার আগের যে সময়কালটা, অর্থাৎ 6 মিলিয়ন বিসি থেকে 3700 বিসি পর্যন্ত, যে বড় বড় গোষ্ঠী করে তারা যে বড় বড় গ্রাম তৈরি করছিল, যেগুলো সদ্য টার্ন নেওয়া শুরু করবে শহর সভ্যতাতে, সেই সময়কালটাকে বলা হয় কি ধরনের সভ্যতা? প্রোটো হরপ্পান সভ্যতা বা আদি হরপ্পা সভ্যতা। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরে পরে যাব। হ্যাঁ। The agricultural surplus prepared solid material base which lead to the process of cumulative growth which found expression in the form of Indus Valley civilization. চাষবাসের কারণে, চাষবাস অতিরিক্ত হওয়ার জন্য এখানে সিন্ধু সভ্যতা অঞ্চলে কিসের গ্রোথ হয়েছিল? কিমুলেটিভ গ্রোথ হয়েছিল। কিমুলেটিভ মানে কি? ক্রমবর্ধিষ্ণু, ধীরে 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 এর উন্নয়ন বাড়ছে। মানে ওই যেটা বলছিলাম, একদিনে তো বড় হয়নি, ধীরে ধীরে বড় হয়েছে, ধীরে ধীরে শহর হয়েছে গ্রাম থেকে। তাই একে বলা হয় প্রসেস অফ কিউমুলেটিভ গ্রোথ, অর্থাৎ ক্রমানুসারে ধীরে 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 বড় হয়ে যাওয়া। তাহলে এই যে আমরা প্রোটো হরপ্পান যুগটা বা আর্লি হরপ্পান যুগটা, প্রোটো হরপ্পান যুগটা কত সাল থেকে কত সাল বলছিলাম? 6 মিলিয়ন বিসি থেকে 3700। এর পরের যে সময়কালটা, সেই সময়কালটাকে বলছি আমরা আর্লি হরপ্পান্স, মানে এর পরের স্টেজটাকে বলছি প্রাচীন হরপ্পার যুগ। সেটা কোনটা? এর ঠিক পরের সময়কালটা, অর্থাৎ 3500 থেকে 2600 বিসি। এই প্রাচীন যে হরপ্পার যে দ্রষ্টব্য স্থান কেন্দ্রগুলো কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায়? তাদের মধ্যে ইম্পর্টেন্ট স্থানগুলো ছিল
পাদ্রি ইন গুজরাট, গুজরাটের পাদ্রি অঞ্চলে। হরিয়ানার আমরি, এই যে আমরি বলি সেটা কোথায় অবস্থিত বর্তমানে? হরিয়ানাতে রয়েছে। এই আমরিতে কি দেখতে পাওয়া যায়? এখানে হাউসেস ওয়্যার মেড অফ স্টোনস অ্যান্ড মাড ব্রিক্স, কাদা মাটির ব্রিক ছিল মানে ইট ছিল এবং স্টোন পাথর ব্যবহার করা হতো। তুমি বুঝতে পারছো হরিয়ানা অঞ্চল মানে হিমালয়ের ঠিক পাদদেশ অঞ্চল। হিমালয় পাদদেশ অঞ্চল মানে এখানে পাথরের ব্যবহার বেশি পাওয়া যেতেই পারে, পাথর ভালোভাবে পাওয়া যেতে পারে। এবং যেহেতু এই অঞ্চলে নদীর প্রতি রয়েছে তার মানে পলিমাটি পাওয়া যেতে পারে, কাদা পাওয়া যেতে পারে। তাই কাদার যে ইট এবং স্টোন দিয়ে বাড়ি তৈরি হতো এই অঞ্চলে। ফর্টিফাইড সেটেলমেন্ট হ্যাজ বিন ফাউন্ড। ফর্টিফাইড মানে কি গো? অর্থাৎ দুর্গ হচ্ছে, যেহেতু পাথর দিয়ে তৈরি হচ্ছে তার মানে এগুলো কি পাথরের পাদদেশ অঞ্চল, মানে পাথরের ঠিক তলায় মানে উচ্চভূমি। হরিয়ানাটা জিওগ্রাফি অনুযায়ী ভারতবর্ষের কোন দিকে? উত্তরের দিকে, পাহাড়ি অঞ্চলে। তার মানে পাহাড়ি অঞ্চলে যে বড় বড় বাড়ি তৈরি হবে সেগুলো কি তৈরি হবে? ফর্টিফাইড আকার ধারণ করবে, মানে কি দুর্গ আকার ধারণ করবে। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। নেক্সট ইম্পর্টেন্ট সাইট যেটা আর্লি হরপ্পান সাইটের মধ্যে পড়ে সেটা হচ্ছে বর্তমান পাকিস্তানের কোটডিজি। সেখানে কি দেখতে পাওয়া যায়? প্রত্যেকটা বাড়ির সাইড দিয়ে পাঁচিল, ডিফেন্স ওয়াল অ্যারাউন্ড দ্য সেটেলমেন্ট, পাঁচিল ছিল, প্রাচীর ছিল। বিখ্যাত মেহেরগড় যে স্থানটা যেটা পাওয়া যায়, মেহেরগড়, মেহেরগড়টা কি ছিল? টাউনশিপ ছিল, অর্থাৎ পিওরলি নগর ছিল, পুরোটাই নগর ছিল। এবং এই মেহেরগড়ের সঙ্গে পারস্যের যোগাযোগ ছিল, অর্থাৎ পারস্য বলতে বর্তমানে আমরা একে ইরান বলি। ব্যবসায়িক লেনদেন বাড়ছে, আমরা আগেই দেখছিলাম এগ্রিকালচার সারপ্লাস হচ্ছে বলে। তাই মেহেরগড়ের সঙ্গে ইরানের একটা কন্ট্যাক্ট সবসময় ছিল, ব্যবসায়িক কেন্দ্রিক। এবার যদি ব্যবসা বাড়ে, যদি সেখানে ব্যবসায়ী লোকজন আসে বিভিন্ন দেশ থেকে, তাহলে সেই জায়গাটা কি হয়ে যাবে? সেই জায়গাটা শহর সভ্যতা হয়ে যাবে না? বুঝতে পেরেছো কি বলে চাইছি? আজকে কলকাতাটা মেন ভূমিখণ্ড, তো মেন জায়গা। ইংরেজরা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তো ইংরেজরা যদি ব্যবসা বাণিজ্য করতে আসে সেই জায়গাটার মধ্যে উন্নয়ন হচ্ছে, তাহলে আজকে কলকাতাটা কীরকম হলো? শহর হয়ে গেল না? আজকে শিলিগুড়িটা কেমন? একটা ব্যবসায়িক কেন্দ্র ছিল, নেপাল, ভুটান চারদিক থেকে লোকজন আসছে, বাংলাদেশের এদিক থেকে নানা রকমভাবে কানেক্টিভিটি তৈরি হচ্ছে। তো সেই জায়গাটা কি শহর হচ্ছে না? তাহলে যে যে জায়গায় ব্যবসায়িক ডিলিংস হয়, যে যে জায়গায় তোমার ব্যবসা বাণিজ্যের অ্যাক্টিভিটিস বেড়ে যায়, সেগুলো কি হয়ে যায়? শহরে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরেরটা কালীবঙ্গান, যেটা বর্তমানে রাজস্থানের মধ্যে রয়েছে। কালীবঙ্গানটা কি দেখতে পাওয়া যায় এখানে বৈশিষ্ট্য? এখানকার বাড়িগুলো হচ্ছে কাদা মাটির ইটের দ্বারা তৈরি, এবং যদিও সেইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের ছিল, মানে সেই 1:4:1:2:4, ঠিক আছে। অ্যান্ড প্লাগড ফিল্ড সারফেস, মানে নাঙল দিয়ে চাষ করলে যেমন ওই সারি সারি তৈরি হয় না, কলাম রো তৈরি হয় না, এখনকার দিনে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই চাষের ক্ষেত্রে তোমরা দেখেছো, চাষের ক্ষেত্রে কি হয়? পুরো সারিবদ্ধ শ্রেণীবদ্ধ দেখো না ফলন হয়, সেরকম প্লাগড ফিল্ড সারফেস ছিল। সেখানে চাষের জমিতে প্লাগড ফিল্ড দেখতে পাওয়া যায়, মানে ভালো নাঙল দিয়ে চাষের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সেরকমই অন্যান্য উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে ধোলাভিরা, যেটা বর্তমানে কাছ অঞ্চলে রয়েছে গুজরাটের। ওয়েস্টার্ন পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব হরপ্পা সভ্যতা রয়েছে। ভিরানা অঞ্চল হরিয়ানা, এইগুলো হচ্ছে তোমার দ্রষ্টব্য স্থান, যেটা কিসের পরিচয়? আর্লি হরপ্পান সাইটের পরিচয়। Initially, the emergence of distinct original traditions, but some similarities were there and therefore they anticipated many achievements of Harappan civilization. In the backdrop of this process of technological and ideological unifications emerged the Harappan civilization. অর্থাৎ প্রথম দিকে, শুরুর দিকে এই অঞ্চলে ওই যে প্রোটো হরপ্পার যে বৈশিষ্ট্য ছিল তার সাথে আদি হরপ্পার বৈশিষ্ট্যের কিছুটা মিল ছিল। অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু আমি বলিনি যে শহর তৈরি হয়ে আছে, আমি শুধু বললাম কিন্তু মেহেরগড়ে শহর তৈরি হচ্ছে, যেহেতু ব্যবসায়িক জিনিস চলছে। বাদবাকি জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো কি পুরোপুরি শহরের রূপ ধারণ করে ফেলেছিল সেই সময়তেই? করেনি। সুতরাং ইনিশিয়ালি মিল থাকছে কিছু কিছু, এবং পরবর্তীকালে যেহেতু এরা উন্নতশীল হচ্ছিল ক্রমানুযায়ী, ওই যে বলা হয়েছিল না প্রসেস অফ কালিউটিভ গ্রোথ, যেহেতু ক্রমানুযায়ী তারা উন্নতি লাভ করছিল,
তাই ধীরে ধীরে এদের কি হলো, অ্যাচিভমেন্ট হচ্ছিল, মানে এদের অগ্রগতি হচ্ছিল, এবং অগ্রগতিটা কিসে রূপান্তরিত হচ্ছিল, বর্তমান যে ইতিহাস আমরা জানতে পারি হরপ্পার সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা যে শহর সন্ধি সভ্যতা, সেই তাতে তারা রূপান্তরিত হচ্ছিল। তার কারণটা কি, তো ধীরে ধীরে ততদিনে টেকনোলজি চলে এসছে, আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স এসে গেছে। ব্যবসা হলেই নিশ্চয়ই কোনো না কোনো দেশের থেকে কোনো না কিছু নিশ্চয়ই টেকনোলজি স্কিল জানতে পারবেই, জানতে পারলে সেখানকার উন্নতি হবেই, তার প্রভাব চলে আসবে। এবার এই যে আর্লি হরপ্পা যে আস্তে আস্তে উন্নয়ন হলো প্রোটো হরপ্পার থেকে, সেটা আরও উন্নত হচ্ছে ক্রমানুযায়ী। সে আরও উন্নত যে স্টেজ তাকে বলা হয় কি, ম্যাচিওর হরপ্পান। ম্যাচিওর হরপ্পাতে কী হচ্ছে, তাহলে শহরের পরিমাণ বেড়ে যাচ্ছে, আরও ওই একই জায়গাতে শহরের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, যেহেতু স্কিল হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তার সময়কাল হচ্ছে তোমার 2600 বিসি থেকে 1800 বিসি। এর পরবর্তী যে হরপ্পার যুগ সেটা হচ্ছে লেট হরপ্পান যুগ, 1800 বিসি থেকে 1300 বিসি। সেখানে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? লেটার হরপ্পান সাইটগুলো যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে ওয়েস্ট পাঞ্জাবে, যেখানে এইচ আকৃতির সিমেট্রি অর্থাৎ কবরস্থান দেখতে পাওয়া যায়। ইউজ অফ কফিন ওয়াজ মেড, মানে এইচ শেপের কবর দেখতে পাওয়া যায়, ইংরাজি এইচ শেপের কবরের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় পশ্চিম পাঞ্জাব অঞ্চলে। ইন ইস্টার্ন পাঞ্জাবে একটা বিখ্যাত কেন্দ্র ছিল হরপ্পা সভ্যতার, তার নাম হচ্ছে ঝুকার। এছাড়া রংপুর, গঙ্গা যমুনা দোয়াব, গঙ্গা যমুনা দোয়াব মানে হচ্ছে চাষবাসের জন্য ইম্পর্টেন্ট, সেসব অঞ্চলে লোকজন হরপ্পার বিখ্যাত সাইটগুলো তৈরি হয়ে গেছিল। এবার আমরা আসি, এতক্ষণ ধরে যেটা দেখছিলাম যে হরপ্পা সভ্যতা কোত্থেকে আসলো, কীভাবে আসলো এবং কীভাবে বিকশিত হচ্ছিল। তার মানে আমরা এতক্ষণ যা যা পড়লাম এখান থেকে আমরা কি বুঝলাম, যে হরপ্পা সভ্যতার যে লোকগুলো, তত্ত্বগুলো, যেখানকার লোকরা কোত্থেকে আসছে, তাহলে কোন তত্ত্বটা মোটামুটি স্বীকৃতি পেল, কি বলবে, যে হরপ্পার লোকজন আসলে এখানকার আদি লোক ছিল, এবং ধীরে ধীরে সিন্ধু নদীর পশ্চিম দিক থেকে তারা পূর্বের দিকে অগ্রসর হলো, যেহেতু তাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। পরে পূর্বের দিকে উন্নত ভূমিরূপ পাওয়ার পর তারা এখানেই সেটেল ডাউন করে, এবং সেখান থেকে তারা আস্তে আস্তে ওই বড় বড় গ্রাম তৈরি করতে 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 তারা ব্যবসা বাণিজ্যের জন্য শহুরে কালচার নিয়ে আসে, এবং সেটা আরও ডেভেলপড হয়, ম্যাচিওর্ড হয়। তাই তো এতক্ষণ তাই তো বুঝলাম। ওকে, এবার পার্টিকুলারলি হরপ্পা সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই জিনিসগুলো দেখব। শুরু করি, চলো। হরপ্পা civilization. The first date associated with Harappan civilization in 1826 when the Charles Mason found a potsherd. Potsherd মানে কি? potsherd মানে কি মধুমিতা? ও লোকজন, হ্যাঁ, potsherd মানে কি? পশ্চাৎ অর্থ হচ্ছে খাপড়া বলা হয়, খাপড়া। খাপড়া মানে হচ্ছে ভাঙা পাত্র, ভাঙা পাত্র। চার্লস ম্যাসন 1826-এ ওই হরপ্পা অঞ্চলে গিয়ে একটা আদি পুরনো একটা মাটির পাত্র পান, এবং সেখান থেকে তিনি হরপ্পা সভ্যতার প্রথম আন্দাজ করতে পারছিলেন। সেখান থেকে 1831 সালে আলেকজান্ডার বার্নস বলে একজন আবার প্রত্নতাত্ত্বিকবিদ, তিনি সেখানে গিয়ে হরপ্পান সিটাডেল অর্থাৎ হরপ্পা সভ্যতার যে দুর্গ সেটা প্রথম আবিষ্কার করতে পারলেন। কে ম্যাক্রস মানে ডিসকভার করা, তিনি দেখতে পেলেন। 1872-তে 1872 সালে ইংরেজরা যে এই কাজগুলো করছিল সেইগুলো কিন্তু পুরো ধামাচাপা দিয়েছিল। ধামাচাপা দিয়েছিল কেন, তার একটা তত্ত্ব হয়, তত্ত্বটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। 1826-এ চার্লস ম্যাসন প্রথম দেখতে পাচ্ছে, 1831-এ গিয়ে আলেকজান্ডার বার্নস দেখতে পাচ্ছে, সিটাডেল দেখতে পাচ্ছে। ভালো কথা। কত সালে গিয়ে বলো তো তোমরা কত সালে প্রথম ইন্ডিয়াতে রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছিল? 1853 সাল। তার মানে মোটামুটি 1853 সালে যে তোমার ইংরেজরা যে রেল লাইন পাচ্ছিল, কেন পাচ্ছিল? কেন পাচ্ছিল? ভারতবর্ষের উন্নয়ন করার জন্য।
ভারতবর্ষের জিনিসপত্র নিয়ে কমার্সের ওই জন্য এক্স্যাক্টলি, ওরা তো লুটপাট করতেই এসেছিল। ভারতবর্ষের যে প্রাচুর্য, সেই প্রাচুর্য তো লুটপাট করে নিয়ে যাওয়ার জন্যই তো এখানে এসেছিল, তাই না? তো যদি লুটপাট করতে যদি সময় বেশি লেগে যায়, নদী দিয়ে যদি নিয়ে যাই আমি, তাই যদি সমুদ্র দিয়ে নিয়ে যায়, কলকাতা থেকে ঘুরে 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 সমুদ্র করে জাহাজে করে মাল যাবে, মাদ্রাস থেকে ঘুরে ঘুরে জাহাজে করে মাল যাবে, বোম্বে থেকে ঘুরে ঘুরে মাল যাবে, তাহলে এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক মাল পরিবহন করতে তো সময় লাগে বেশি। আজকে লোকাল পয়েন্ট থেকে মাল তুলতে তো সময় লাগে বেশি, তাতে মুশকিল হবে, ইকোনমি বেশি করে ডেভেলপ হবে না ওদের। সেই জন্য ওরা কী করেছিল, লোকাল জায়গাগুলোতে বা বন্দর জায়গাগুলোতে রেল লাইন পাতার কাজ করছিল। এবং রেল লাইন তো দুমুখে পাতা যায় না, এটা তো ইংরেজি লোকজন, তো রেল লাইন পাততে গেলে নিশ্চয়ই তার মাটির পরীক্ষা করতে হবে, কারণ ট্রেন ভারী হবে, ট্রেন লাইন যেতে গেলে সেখানে ভূমিকম্প হবে কি হবে না, নানা রকমভাবে তার পরীক্ষা নিরীক্ষা করবে। সেই মাটির পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেই সব অঞ্চলে আসলে ইংরেজদের বেশ কিছু প্রত্নতাত্ত্বিকবিদ লোকজন তারা গবেষণা করার জন্য এদিক ওদিক ঘুরছিল, ঠিক আছে? এবার ঘুরতে ঘুরতে ওই হরপ্পার অঞ্চলটার কাছাকাছি ওই অঞ্চল দিকে, পশ্চিম অঞ্চলে তারা প্রথম দেখতে পায় এই হরপ্পা সভ্যতার এই বৈশিষ্ট্য দেখতে পায়। এবং শুরুর থেকে তখনও তো অতখানি মানে উদ্গীর্ণ হয়নি, পুরোপুরি তারা বুঝতে পারেনি, তাই এটাকে মোটামুটি ধামাচাপাতেই রেখে দিয়েছিল। তারা মোটামুটি বুঝতে পেরেছিল যে ইন্ডিয়ার অরিজিন বহুত দিন আগের থেকে, ইন্ডিয়ার এই মেন ভূখণ্ডের মধ্যে বা আমাদের যে কি বলবো, দক্ষিণ এশিয়ার যে উপমহাদেশ, ভারতীয় যে উপমহাদেশ, সেখানে কিন্তু এই যে আধুনিক মানুষের যে সভ্যতা, সে কিন্তু বহুদিন আগেই ছিল। আজকে যে ইংরেজেরা ভারতবর্ষের লোকজনকে বলতো অনুন্নত, দানব, সেই লোকজনরাই আজকে দেখতে পাচ্ছে মাটি খুঁড়ে যে এখানকার আদি লোকজন ওদের থেকেও অনেক আগে উন্নত হয়ে রয়েছে, শহুরে কালচার পেয়ে রয়েছে। তাহলে সেই লোকজনের যে কালচার, সেটা নিশ্চয়ই ভারতীয়দের জন্য ভালো বার্তা দেবে না। ভারতীয়রা তাহলে আবার তারা সাহস করে উঠবে, তারা যে ইংরেজদের বর্ষতা প্রায় স্বীকার করেই নিয়েছে, সেটা নিশ্চয়ই আস্তে আস্তে আবার মাথাচাড়া দিয়ে উঠবে যে হ্যাঁ আমরা তো অনেক দিন আগের থেকেই সভ্যতা ছিলাম, তাহলে সেটা ওদের জন্য মুশকিল হয়ে যাবে। সেই জন্য এটা ধামাচাপা দিয়ে এরা রেখেই দিয়েছিল, ঠিক আছে? ধীরে ধীরে অনেক দিন পর এটার আস্তে আস্তে তাদের পরীক্ষা নিরীক্ষা চুপিচারি তারা করে যাচ্ছিল। এবার সেটা আস্তে 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 প্রকাশ্যে আসে। কীভাবে প্রকাশ্যে আসছে? 1872-তে আলেকজান্ডার কানিংহাম বলে একজন লোক, তিনি সেখানে প্রথম খনন কার্য শুরু করেন। কোথায়? হরপ্পা জায়গাতে। ক্যারিড এক্সকাভেশন অফ হরপ্পান অন দ্য বেসিস অফ চাইনিজ বুদ্ধিস্ট স্ক্রিপ্ট। তিনি একটা চাইনিজ বুদ্ধিস্ট স্ক্রিপ্ট পান এবং সেই স্ক্রিপ্টের লেখা অনুযায়ী তিনি হরপ্পা অঞ্চলে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। এবং দ্য ফার্স্ট ডিসকভারি অফ হরপ্পান স্ক্রিপ্ট ওয়াজ মেড অন দ্য পটস অফ দ্য সিম্বল অন দ্য সিলস। হরপ্পার যে স্ক্রিপ্ট, এই মাটি খুঁড়ে সেখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম পাত্র এবং বিভিন্ন রকম শিলমোহরের ওপর বিভিন্ন রকম ওই সিম্বলাইজ শিল দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সিম্বল দেখতে পাওয়া যায়, লিপি দেখতে পাওয়া যায়, যে লিপিগুলো আজ অবধি কোনো পাঠোদ্ধার করা যায়নি। এই পাঠোদ্ধার করা না যাওয়া শিলগুলোকেই বলা হয় হরপ্পা লিপি বা সিন্ধু লিপি। 1924 জন মার্শাল যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড হন, তিনি তখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে এই অঞ্চলটাকে তিনি নামকরণ করেন। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নামকরণ কে করেছিলেন? জন মার্শাল। তিনি কে ছিলেন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড ছিলেন। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নামকরণ জন মার্শাল কবে করেছিলেন? 1924, অনেক কাল আগে। কারণ আমরা জানতেই পাচ্ছি, মনে করে দেখো, 1925-এ যখন আমরা আধুনিক ইতিহাস পড়ে যখন জানতে পারবো, 1925-এ কিন্তু রেল বাজেট পৃথক হয়ে যায়। অর্থাৎ তখন রেলের যে মানে কি বলবো এস্টাবলিশমেন্ট বা রেলের যে আয়, সেটা কিন্তু আলাদা করে হয়েই গেছিলো। এবার রেলের ডেভেলপমেন্ট আলাদা করে করতে হতো, তার জন্য বাজেটটা আলাদা হয়ে গেছিলো। অর্থাৎ সেই সময় মাটি খোঁড়াখুড়ির কাজ আরও ভালোভাবে করার জন্য বা লোকেশনটা ঠিকঠাক করে সিম্বলাইজ করার জন্য তখন কিন্তু একটা নামের দরকার ছিল, ঠিক আছে? তো জন মার্শাল টার্মড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইন 1924। স্যার মাঝখানে 1921-এ একটা হয়েছিল না পাঠোদ্ধার? সে তো চলতেই থাকছিল, আমি বলছি মেন পয়েন্টগুলো বলছি, ঠিক আছে? ফ্রম 1926-29 MS ভাট
তিনি হরপ্পা সভ্যতাতে সিমেট্রি এইচ মানে ওই যে তোমার কবর যেটা এই চাকরি ছিল সেটা তিনি উদ্ধার করেন। 1966-এ জে.এফ. ডেলস 7 লেয়ার্স মহেঞ্জোদারো মানে 7খানা স্তরে মহেঞ্জোদারো যে মানে খোঁড়া হয়েছিল সেই খনন কাজও তিনি করেছিলেন। এছাড়া বহু কাজকর্ম আমরা দেখে নেব, এর পরের পয়েন্টে আমরা দেখব যে অনেক কী কী কাজকর্ম কে করেছিলেন না করেছিলেন। তোমাদের আমি চার্ট একটা দিয়ে দেবো যে কে কোথায় কী করেছেন না করেছেন, কে কী আবিষ্কার করেছেন, তাদের খনন কার্যের কর্তার নাম কি, আবিষ্কর্তার নাম কি, বিভিন্ন সাইটের এবং সেগুলো কোথায় অবস্থিত সেগুলো তোমাদের লিস্ট আমি দিয়ে দেবো। তো সুতরাং এই হচ্ছে হরপ্পা সভ্যতার সূত্রপাত হচ্ছে খোঁড়াখড়ি। বৈশিষ্ট্যটা কি? প্রথম বৈশিষ্ট্য বা মেজর বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে আরবান সভ্যতা বা নগর সভ্যতা। দ্য হরপ্পান ওয়ার লিভিং ইন আরবান এরিয়াস অ্যান্ড টাউন ওয়ার ডিভাইডেড ইন্টু সিটাডেল অর্থাৎ ফোর্ট অর্থাৎ দুর্গ। হরপ্পা সভ্যতা কিন্তু নগর সভ্যতা ছিল বিভিন্ন এলাকাতে এবং এই নগর বা শহর সভ্যতাগুলো কিন্তু দুটো ভাগে ভাগ করা ছিল। ওপরের দিকের যে অঞ্চল সেটা হচ্ছে শহর অঞ্চল বা নগর অঞ্চল যেটা দুর্গে ছিল, এবং তার তলার দিকে মানে নিচু যে জায়গাগুলো ছিল সেটা কিন্তু গ্রামীণ অঞ্চল ছিল বা নিচু স্থানের ছিল। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অর্থাৎ উচ্চতা অনুযায়ী তাদের সভ্যতাটা বিকশিত ছিল। যেখানে যেখানে মাটির উচ্চতা বেশি, যেখানে ল্যান্ডটা উঁচু অর্থাৎ ধরে রাখো টিলা বা মালভূমি অঞ্চল বা ধরো রাখো একটুখানি পাহাড়ের ওপর দিককার অঞ্চল, সেখানে দুর্গ বানিয়েছে। এবার সেই দুর্গে কারা বাস করবে? নিশ্চয়ই পাওয়ারফুল লোকজন, যাদের টাকা পয়সা প্রচুর, যারা শাসক শ্রেণীর লোকজন, পুরোহিত। তখন তো পুরোহিত পুরোপুরি আসেনি, তো এইসব লোকজন বসবাস করবে। আর যারা শ্রমিক শ্রেণীর লোকজন, যারা চাষবাস করে হ্যান ত্যান, তারা নিচু শ্রেণীর লোকজন থাকবে, কারণ তাদের চাষবাসের জন্য সুবিধা, মাঠের পাশে তারা বসবাস করবে, চাষের জমির পাশে। তাহলে দুই রকম সেগমেন্ট দেখা যায়, একটা হচ্ছে ফোর্ট আর একটা হচ্ছে লোয়ার ডাউন অঞ্চল, লোয়ার টাউন বা নিম্ন শহর। অ্যাট হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো দ্য সিটাডেল ওয়াজ সারাউন্ডেড বাই ব্রিক ওয়াল মেড অফ বার্নড ব্রিক্স। প্রত্যেকটা দুর্গের আশপাশ দিয়ে এই হরপ্পা মহেঞ্জোদারোতে দেখতে পাওয়া যায় পোড়া মাটির দেওয়াল। অ্যাট এ লোথাল নো ইন্টারনাল ডিভিশন অফ সিটি ইন্টু সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন মানে একমাত্র লোথাল অঞ্চলেই কোনো রকম ডিভিশন দেখতে পাওয়া যায়নি। ভালো করে মনে রেখে দিও, এই যে কালচার সমস্ত ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। উচ্চভূমি নিচুভূমি অর্থাৎ উচ্চ শহর এবং নিচু শহরের যে তফাৎ সমস্ত জায়গায় দেখতে পাওয়া গেছে, একমাত্র লোথালেই দেখতে পাওয়া যায়নি। অ্যাট কোর্দিজি অ্যান্ড আমরি নো ফর্টিফিকেশন হ্যাজ ফাউন্ড, এটাও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। কোর্দিজি এবং আমরিতে কোনো রকম দুর্গের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়নি। কোর্দিজি এবং আমরিতেই কোনো রকম দুর্গের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়নি। ড্রেনেজ সিস্টেম প্রত্যেক জায়গায় দেখতে পাওয়া গেছিল, নর্দমার পরিকল্পনা প্রত্যেক জায়গায় দেখতে পাওয়া গেছিল। বার্নড ব্রিক্স ওয়্যার ইউজড হুইচ ওয়াজ স্ট্যান্ডার্ডাইজড ইন দ্য রেশিও 1:2:4। প্রত্যেক জায়গাতে যে পোড়ামাটির ব্যবহার দেখতে পাওয়া যায় তার সাইজ ছিল 1:2:4। এটা কমন ছিল প্রত্যেক জায়গাতেই, ঠিক আছে। এবং তার মাপ এবং পরিমাপ এবং তার সাইজের যে মেজারমেন্ট সব জায়গাতে কিন্তু সমান ছিল, ঠিক আছে। যেহেতু এই অঞ্চলে চাষবাস উন্নত মানের হতো, তার মানে এখানে চাষবাসটা কী হতো? সারপ্লাস হতো, মানে অতিরিক্ত হতো। চাষবাস যদি অতিরিক্ত হয় তাহলে কি সেই অতিরিক্ত চাষবাসটা তারা কি মাঠে ঘাটে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে? নিশ্চয় তা করবে না। তারা কি করবে? সেটাকে একটা খামারের মধ্যে রেখে দেবে, তাই না? সেই খামার করার জন্য তারা কি করেছিল? খামার বানিয়েছিল, অর্থাৎ শস্য ভাণ্ডার বানিয়েছিল, গ্রানারি বানিয়েছিল। এবার যারা ধরো ওখানে একটু আগেই বলা হলো যে বিভিন্ন রকম গ্রুপে কমিউনিটিতে গোষ্ঠীতে তারা বসবাস করত। এবার ন্যাচারালি যখন স্মল ভিলেজ বিগ ভিলেজ যখন গোষ্ঠী ছিল তখন নিশ্চয়ই কী হতো, এই গোষ্ঠীর মধ্যে কোথাও না কোথাও ঝামেলা হালকা পাতলা হতোই। যদি হালকা পাতলা যদি যুদ্ধ হয়ে থাকে নিজেদের মধ্যেই, তাহলে সেখানে কি হবে? দাস হবে যারা নিচু শ্রেণীর লোকজন। যদি দাস হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেখানে দাস ব্যবস্থা দেখতে পাওয়া যাবে। তাই দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্লেভ কোয়ার্টার ভৃত্যদের জন্য নির্দিষ্ট ঘরের বা কোয়ার্টারে দেখতে পাওয়া যাচ্ছে, বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছিল এইসব অঞ্চলে, ঠিক আছে। all this indicates that some kind of central authority was working। কেন্দ্রীয়ভাবে একটা নির্দিষ্ট কোনো সেন্ট্রাল অথরিটি, কেন্দ্রীয় একটা কি বলবো
সরকার ছিল। সেই সরকার হতে পারে প্রিস্ট, হতে পারে রাজা, হতে পারে ব্যবসায়ী। যার কাছে পাওয়ার বেশি সে নিশ্চয়ই কোনো রকমভাবে কেন্দ্রীয় সরকারে বসতো এবং পুরো ব্যাপারটাকে মনিটরিং করতো। On the analysis of Harappan civilization, the most probable was that merchant was centrally authored. দেখো বলা হচ্ছে যে মোস্ট প্রবাবেল, খুব সম্ভাব্যভাবে ব্যবসায়ীরা এই সেন্ট্রাল অথরিটিতে ছিল। তার কারণ কি, যেসব লোকজনের কাছে অতিরিক্ত চাষবাস থাকবে তারাই কি করবে, তারা সেই খাবার দাবার অতিরিক্ত চাষবাসটা কী করবে, বাইরের দেশে বিক্রি করে দেবে। তারা প্রচুর প্রফিট নেবে, আর প্রফিট এসে গেলে তারা কী করবে, নিজেরা খাটবে না, বরং তার হয়ে লোককে দিয়ে খাটাবে। তার জন্য স্লেভ কোয়ার্টার রয়েছে। আর সেই লোকগুলোই কী হবে, টাকার বলে, পাওয়ারের বলে তারা কী হবে, সেন্ট্রাল অথরিটিতে মানে তারা রাজ করবে। তাই মোস্ট প্রবাবলি সেই সময় মার্চেন্টরা, ব্যবসায়ীরাই মেনলি সেন্ট্রাল অথরিটি ছিল বলে ধারণা করে নেওয়া হয়। এটুকু সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারোর কোনো প্রশ্ন আছে কিছু? কারোর কোনো প্রশ্ন কিছুতে আছে কিছু? নেই। চলো, না স্যার। সামাজিক কালচার। সামাজিক কালচার কেমন ছিল? সোশিও কালচারাল লাইফ ওয়াজ হাইলি ইভলভড। সেখানে বাচ্চারা খেলনাপাতি নিয়ে খেলাধুলা করতো। চেস বোর্ড, অবসর সময় তারা দাবা খেলতো। চেস বোর্ডস ওয়ার ফাউন্ড। ঠিক আছে। ইমেজেস অফ ডান্সিং গার্ল, নৃত্যরত মেয়ের ছবি বা প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। লিপস্টিক দেখতে পাওয়া যায়, ভ্যানিটি বক্স দেখতে পাওয়া যায়, মেটাল স্টোন দেখতে পাওয়া যায়। তার মানে এইগুলো কোথাও না কোথাও কী ইঙ্গিত দিচ্ছে গো, সেখানকার মানুষজন আমোদ প্রমোদ করতো না, যাকে বাংলা কথা বলা হয় অ্যাশ। চলো একটু অ্যাশ করি, নাচো, গান গাও, আমরা একটু আনন্দ করি, মোচ্ছব করি। এগুলো কোথাও না কোথাও একটা আন্দাজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার। তার মানে সোশিও কালচারটা কিন্তু একটা শহুরে কালচারের যে প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। একদিকে যেমন অর্থনীতি ভালো, একদিকে যেমন চাষবাস ভালো, একদিকে যেমন ভিত্ত শ্রেণী রয়েছে, আবার একদিকে কিন্তু সাধারণ জীবনযাপনও ভালো রয়েছে, আবার অন্যদিকে আমোদ প্রমোদ, ব্যবচারিতার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। প্রিডমিনেন্স সেকেন্ডারি অ্যাক্টিভিটি কী ছিল? যারা চাষবাস ফাসবাস করতো না, যারা এরকম স্বেচ্ছাচারী জীবনযাপন কাটাতো না, ব্যবচারী জীবন কাটাতো না, তারা কী করতো, আমি একটু ছবি আঁকি, গান করি, এসব করবো। আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে তারা কাজকর্ম করতো। অথবা তারা কী করতো, ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে। তো এই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইকোনমিক সেন্টার কোনগুলো ছিল মেনলি? হরপ্পা অ্যান্ড চানুধারো। হরপ্পা অ্যান্ড চানুধারো। এবার এখান থেকে তারা বৈদেশিক বাণিজ্য করতো মেসোপটেমিয়ার সাথে এবং পার্সিয়ান গল্ফের সঙ্গে। আবার আরেকটাও ঠিক তোমাদের আগে পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে মহেঞ্জোদারো, তার সঙ্গে কিন্তু পারস্যের যোগাযোগ ছিল, ইরানের যোগাযোগ ছিল, সেটা বলা হলো না একটু আগে? সুতরাং ইকোনমিক সেন্টার অনেকগুলোই ছিল, বাট ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে: হরপ্পা, মহেঞ্জোদারো, চানুধারো। সেখানে কিন্তু মেসোপটেমিয়া, পারস্যের সঙ্গে বেশ ভালো যে বৈদেশিক যোগাযোগ ছিল ব্যবসা বাণিজ্যের সঙ্গে, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এখানে। নেক্সট, মাল্টি ক্লাস সিভিলাইজেশন। বিভিন্ন রকম শ্রেণীভেদ ছিল সেখানে। মানে কেউ হয়তো বড়লোক, কেউ হয়তো মধ্যবিত্ত, কেউ হয়তো নিম্ন মধ্যবিত্ত, কেউ হয়তো কোনো বিত্তই নয়, একদম ভৃত্য সে। ঠিক আছে। মানে রিচ অ্যান্ড পুয়ারের একটা কো এক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়। ঠিক আছে। সেটা বুঝতে পারি কোত্থেকে? তাদের বাড়ি ঘরের সাইজ দেখে। বিভিন্ন সাইজের যে বাড়িঘর, দুর্গ, কুড়ে ঘর, এই নানা রকম সাইজের ওপর, বাড়ি স্টাইলের ওপর দেখে বোঝা যায় যে সেখানকার লোকজন কীরকম অর্থনৈতিক শ্রেণীতে তারা ছিল, আন্দাজ করা যেতে পারে। হেটেরোজিনিয়াস পপুলেশন। ঠিক আছে। এই অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম জিনগতভাবে উৎপত্তির মানুষের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। যেমন প্রোটো অস্ট্রেলিয়ান গ্রুপ ছিল, মঙ্গোলয়েড গ্রুপ ছিল, ভূমধ্যসাগরীয় অঞ্চলে মেডিটেরিয়ান গ্রুপ ছিল, আলপাইন জাতীয় লোকজন ছিল। মানে বিভিন্ন রকম জিনগত বৈশিষ্ট্যের মানুষরা এখানে বসবাস করতো। ঠিক আছে। ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। এবং সেই সময় থেকেই তোমরা যেহেতু তারা মাটি দেখো, খেয়াল করে দেখো,
নদীর একদিকে, সিন্ধু নদীর একদিকে তারা বসবাস করতো পশ্চিম প্রান্তে, সেখান থেকে তারা পূর্ব প্রান্তে আসছে নদীর মানে জনসংখ্যা বাড়ছে বলে চাষবাস ভালো পাওয়ার জন্য। যখন তারা মুভ করছে নদীর পূর্ব দিকে, তখন তারা আস্তে আস্তে মাটি খুঁড়ছে, চাষবাস করছে, এবং মাটি খুঁড়তে খুঁড়তে নিশ্চয়ই যেহেতু হাইলি এনরিচ ছিল মিনারেলসে, তো মিনারেলস পাবেই, তার মানে কী পাচ্ছে, এখানে ব্রোঞ্জের দেখা যাচ্ছে। সুতরাং যেই ব্রোঞ্জ পাচ্ছে, ধাতু পাচ্ছে চাষবাস করতে গিয়ে মাটি খুঁড়ে, সঙ্গে সঙ্গে তারা সেই ব্রোঞ্জে বা ধাতুর ব্যবহার বেশি পরিমাণে শুরু করে দিচ্ছে। তাহলে যেহেতু পূর্ব দিকে এসেছিল এবং সিন্ধু নদীর পার্শ্ববর্তী অঞ্চল যে তাদের যেহেতু তাদের অবস্থান ছিল, এবং চাষবাস করতে গিয়ে যেহেতু ধাতুর তারা আবিষ্কার করতে পেরেছিল, তাই সেখানে ধাতুর ব্যবহার গেছিল বেড়ে। এক্সটেন্সিভ ইউজ অফ ব্রোঞ্জ দেখতে পাওয়া যায়। রিভারিন সিভিলাইজেশন, নদীকেন্দ্রিক সভ্যতা। শহরকেন্দ্রিক সভ্যতা হলেও যেহেতু নদীর আশপাশ দিয়ে হয়েছে, তাই নদীকেন্দ্রিক সভ্যতা বটে এটা। অ্যাজ ইম্পর্টেন্ট সিটিজ ওয়ার লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ ভেরিয়াস রিভার্স, হরপ্পান সিভিলাইজেশন ওয়ার অলসো নোন অ্যাজ দ্য রিভারিয়ান সিভিলাইজেশন। বিভিন্ন নদীর বিভিন্ন রকম পাশে বিভিন্ন রকম শহর গড়ে ওঠে, তাই সভ্যতাকে বলা হয় নদীকেন্দ্রিক সভ্যতাও। অ্যাডভান্স টেকনোলজি দেখতে পাওয়া যায়। যে মানুষগুলো চাষবাস করছে না, যে মানুষগুলো ব্যবসা বাণিজ্য করছে, সেই মানুষগুলো কী করবে, আর্ট অ্যান্ড ক্রাফটে বেশি করে এঙ্গেজড হবে। আর্ট অ্যান্ড ক্রাফটে যদি বেশি করে এঙ্গেজড হয়, তাহলে সেই মানুষগুলো নিশ্চয়ই টেকনোলজিকে ডেভেলপ করবে। এই জন্য টেকনোলজি বেশি করে ডেভেলপ করতে দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। দ্য নলেজ অফ ব্রোঞ্জ থ্রো লাইট অন দ্য মেটালার্জিক্যাল স্কিল অফ হরপ্পান, মানে ধাতুবিদ্যা সম্বন্ধে এদের একটা নলেজ হয়ে গেছিলো। যেই নলেজ হলো ধাতুবিদ্যা সম্বন্ধে, তারা কী করলো, নানা রকমভাবে সেখানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ঢালার চেষ্টা করলো। কীরকম, যেমন গ্রেট বাথ যেটা দেখতে পাই আমরা, গ্রেট বাথ কোথায় দেখতে পাই গো, গ্রেট বাথ স্নানাগার কোথায় দেখতে পাওয়া যায়, মহেঞ্জোদারো। তাহলে সেখানে এই যে বড় একটা স্নানাগার বানাচ্ছে, সেই স্নানাগার বানানোর জন্য নিশ্চয়ই তার ম্যাপ, যোগ, পরিমাপ, মাপ টাপ করার দরকার ছিল। তবে সেটা কি সিভিল ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য নয়। যেসব জায়গায় নদীর যেসব জায়গায় তারা বন্দর তৈরি করেছিল, তবে সেখানে মালপত্র উঠবে নামবে, সেই মালপত্র ওঠানামা করার জন্য নিশ্চয়ই সুযোগ্য একটা পরিকাঠামোর দরকার হয়। তার মানে কি বন্দর তারা তৈরি করেছিল। তাহলে এই রকম বন্দর বলো, বাড়িঘর তৈরি করা বলো, বা দুর্গ তৈরি করা বলো, বা বৃহৎ স্নানাগার তৈরি করা বলো, সমস্ত জায়গায় কিন্তু তাদের একটা ইঞ্জিনিয়ারিং যে নলেজ ছিল সেটা কিন্তু আন্দাজ পাওয়া যায়। দ্য এভিডেন্স অফ সার্জিক্যাল এক্সপার্টাইজ, মানে শল্য চিকিৎসা করার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখতে পাওয়া যায়। কোথায়, লোথাল এবং কালিবঙ্গানে। এবার পাতি, এই যে বলা হলো নদীকেন্দ্রিক সভ্যতা, বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন রকম কেন্দ্র তৈরি হয়ে গেছিলো। সেই কোন কোন নদীর কেন্দ্রে কোন কোন শহর হলো তার লিস্ট দেখে নেব। সিটি, রিভার, দেখো লিস্ট রয়েছে। হরপ্পা রবি নদীর তীরে, মহেন্দ্রো ইন্দাস নদীর তীরে, চানুদারো ইন্দাস, কাউরদিজি ইন্দাস, মানে কোন নদীর তীরে কোন কোন শহর রয়েছে। এটা কি পড়াতে হবে আমাকে? না স্যার, আমরা পড়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই, জাস্ট মুখস্থ করতে হবে যে কোন নদীর তীরে কোন কেন্দ্র ছিল। হরপ্পান ইকোনমি কি ছিল, অর্থনীতি কি ছিল। ভেরিয়াস এগ্রিকালচার অ্যান্ড ট্রেডিং অ্যাক্টিভিটিস ওয়াজ ক্যারিড আউট ডিউরিং হরপ্পান সিভিলাইজেশন। এটা বহুবার বললাম একটু আগে যে চাষবাস এবং ব্যবসা বাণিজ্য মূল একটা কার্যকারিতা ছিল এই সভ্যতার সময়। মেজর এগ্রিকালচার কী ছিল সেই সময়, হুইট অ্যান্ড বার্লি। প্রধান শস্য কী ছিল, চাল নয় কিন্তু, বা ধান নয় কিন্তু। হরপ্পা সভ্যতার প্রধান এগ্রিকালচার ছিল কিন্তু গম এবং বার্লি। পরীক্ষায় কোশ্চেনটা বহুবার এসছে, মেন্সে পিড়িতেও মনে হয় এক দুবার এসছে, তো খেয়াল করে, বিভিন্ন পরীক্ষাতে আসে, একটু খেয়াল করে। মেনলি কিন্তু এখানে চাষ ছিল, মেজর ফসল ছিল কিন্তু গম এবং বার্লি বেশি পরিমাণে হতো। দ্য এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, চাল চাষে বা মানে ধান চাষের যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় লোথাল এবং রংপুরে। এই কোশ্চেনটাও এসছে যে চাল ধান চাষের দেখতে পাওয়া যায় কোথায়, জায়গা কোন জায়গা থেকে, লোথাল এবং রংপুরে। সাম এভিডেন্স অফ মিক্সড ক্রপিং, মিশ্র চাষের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় কোথা থেকে, কালীবঙ্গান থেকে, এটাও এসছে। তার মানে দেখো আধুনিক সময় আমরা যা যা কাণ্ড করে থাকি সেগুলো কিন্তু তখনও হতো। দ্য এভিডেন্স অফ ইন্ডিগো, নীল চাষ কোথা থেকে হতো, গুজরাটের রোডজি, নীল চাষে বসে দেখতে পাওয়া যায়। ওয়েল ইরিগেশন, মানে সেচ ব্যবস্থা ভালো ছিল কোথায়, আলহাদিনো, কোথায় এটা, সিন্ধ অঞ্চলে ওয়েল ইরিগেশন দেখতে পাওয়া যায়।
সেচ ব্যবস্থা ভালো ছিল। বাঁধ তৈরি করেছে তারা, বাঁধ, ড্যামস। তো ড্যামস ওয়ার অলসো দেয়ার অ্যান্ড এভিডেন্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম ধোলাভিরা। ধোলাভিরাটা কোথায়? গুজরাটে। তাহলে সেখানে ড্যামের বা বাঁধের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। দ্য পিপল ওয়ার অলসো ইনভলভড ইন্টু অ্যানিম্যাল রিয়ারিং অন বাফেলো, ক্যামেল অ্যান্ড শিপ এটসেট্রা। ঠিক আছে, সুতরাং সেখানকার মানুষজন যে পরিবহন করতো, ঠিক আছে, মালপত্র যে পরিবহন করতো, সেগুলো ওই মোষ, উট, ভেড়ার ওপর তারা ব্যবহার করতো। নাম্বার অফ আর্টিস্যান্স ওয়ার অলসো দেয়ার, মানে বিভিন্ন রকম কারুকার্যিক লোকজন তারা থাকতো, যেমন গোল্ড স্মিথ, সিলভার স্মিথ, ব্রিক মেকার, স্টোন কাটার, এরকম ছিল। মানে হাতে কাজ করার লোকজন যারা ছিল আর কি, তাদের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম জীবিকার লোকজন দেখতে পাওয়া যায়, যিনি স্বর্ণকার, যিনি সোনাকার করছেন বা রূপোর গয়না বানাচ্ছেন। কারণ অলরেডি দেখেছি আমোদ প্রমোদ মানুষ করতো, লিপস্টিক ব্যবহার তারা করতো। ব্রিক, এই যে তারা বাড়ি তৈরি করতে জন্য ব্রিক মেকার দরকার ছিল, ইট তৈরি করার লোকের দরকার ছিল। বাড়ি তৈরি করা বা দুর্গ করার জন্য তোমার স্টোন কাটার দরকার ছিল, তার স্টোন কাটার রয়েছে। তো বিভিন্ন জীবিকার, বিভিন্ন প্রফেশনাল লোকজন দেখতে পাওয়া যাচ্ছে। এক্সটেন্সিভ ট্রেড ওয়াজ ক্যারিজ আউট অ্যাট লোকাল, রিজিওনাল অ্যান্ড এক্সটার্নাল লেভেল। এই যে ব্যবসা বাণিজ্য 3 রকম অঞ্চলে হতো, নিজস্ব এলাকায় হতো, আঞ্চলিক এরিয়ায় হতো এবং বৈদেশিক অঞ্চলে হতো। ঠিক যেমন আমাদের যেমন হয়, পশ্চিমবঙ্গে তোমার বাড়ির আশপাশে বাজার বসে, তারপর শহর অঞ্চলে বাজার বসে, তারপরে তুমি কলকাতা থেকে মাল নিয়ে চলে যেতে পারো মুম্বাইতে, দিল্লিতে, চেন্নাইতে, বা ওখান থেকে তুমি কলকাতাতে নিয়ে আসতে পারো। আবার এখান থেকে বিভিন্ন দেশে মাল যাচ্ছে, ছড়াচ্ছে। তো ঠিক একই রকমভাবে ওইখানেও কিন্তু লোকাল, রিজিওনাল অ্যান্ড এক্সটার্নাল লেভেলে ব্যবসা বাণিজ্য হতো, একই ব্যাপার। দ্য আইটেমস অফ এক্সপোর্ট ওয়ার ফুড গ্রেনস, যে জিনিসগুলোকে আর কি বাইরে রপ্তানি করা হতো সেগুলো হচ্ছে ফুড গ্রেনস, খাদ্যশস্য, কারণ এটা এগ্রিকালচার ছিল সারপ্লাস। কটন, আইভরি গুডস, মানে হাতের জিনিসপত্র, পিকক, বিডস, টয়েস, যেহেতু তারা আর্ট অ্যান্ড ক্রাফট ভালো ছিল তাই তারা টয় বানাচ্ছে, আইভরি গুডস বানাচ্ছে, মানে হাতের জিনিসপত্র বানাচ্ছে। কটনটা খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়কার। সারা পৃথিবীর মধ্যে প্রথম কটনের ব্যবহার করে এই সিন্ধু সভ্যতার লোকজন। তো কটন তারা এদিক ওদিক করতো, তারা রপ্তানি করতো আর কি। আর কি কি ইম্পোর্ট করতো, আমদানি করতো গোল্ড, সিলভার, প্রিসিয়াস যে স্টোন, সেগুলো করতো। তার কারণ কি, পশ্চিম দেশগুলো অর্থাৎ মেসোপটেমিয়া, ইরান, পারস্য, এই ধরনের অঞ্চলগুলোতে কী হয়, মিনারেলস ভালো পাওয়া যায়। মিনারেলস ভালো পাওয়া যায় মানে কি, সেখানে ভালো ভালো পরিমাণে কপার, সিলভার, বিভিন্ন রকম স্টোন, ব্রো, এই জিনিসগুলো পাওয়া যাবে। তো এই লোকজন কিন্তু এখানে কিন্তু তারা তামা, ব্রোঞ্জ, সিলভার, গোল্ডের ব্যবহার জানতো, কিন্তু হরপ্পার লোকজন কোনো রকমভাবেই লোহার ব্যবহার সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। হরপ্পার লোকজন লোহার ব্যবহার জানতো না। লোহার ব্যবহার জানতো আর্য সভ্যতার লোকজন। তাই তারা ওখানে কি করে, ওই যুদ্ধ করতো, ষোড়শ মহাজন পদ তোমরা পরবর্তীতে দেখছো জানতে পারবে বা জেনে গেছো অলরেডি, জানা তোমরা, ঠিক আছে। তো দে ওয়ার নট অ্যাওয়ার অফ আয়রন, কারা? হরপ্পাবাসীরা। এটুকু হয়েছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, পেয়েছি। মেসোপটেমিয়ার যে সাহিত্য ছিল বা পাওয়া গেছে, সেই সাহিত্য থেকে বিভিন্ন রকম এই যে বৈদেশিক বাণিজ্য হতো, সেই বৈদেশিক বাণিজ্যগুলোর আমরা বিভিন্ন রকম নাম জানতে পারি। যে হ্যাঁ, মেসোপটেমিয়ার সঙ্গে এই অঞ্চলের ডিলিং ছিল, হরপ্পা সভ্যতার ডিলিং ছিল, সেটা এখানকার সাহিত্য থেকে জানতে পারি। কীরকম, ওখানকে মেসোপটেমিয়ার বা অঞ্চলে বা মিশরে, ওই অঞ্চলে যেখানে দিলমুন বলা হতো, সেই দিলমুনটাই অ্যাকচুয়ালি বাহারেন অঞ্চল। যাকে বলতো ওরা মাকান, সেটাই বর্তমান মাকরান পোস্ট বলা হয়। যেটা এই মেসোপটেমিয়ার লোকজন যেটা বলতো মেলুহা, সেটাই বর্তমানে হরপ্পা বলে আমরা পরিচিত। তো সুতরাং এই একই জায়গার নাম যেটা মেসোপটেমিয়া অঞ্চলের সাহিত্যে উল্লেখ রয়েছে, সেটা তার মানে পরিষ্কার হচ্ছে মেসোপটেমিয়ার সঙ্গে ভারতবর্ষ অর্থাৎ সিন্ধু অঞ্চলের ব্যবসায়িক যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিলিং যে ছিল, সেটা এই 3টে নাম থেকেই বোঝা যায় যে মেসোপটেমিয়ার কালচারে এই 3টে জায়গার নাম রয়েছে। দিলমুন মানেই বাহারেন, মাকান মানেই মাকরান, মেলুহা মানেই হরপ্পা। মানে এদের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ বেশ ভালোই ছিল। ক্লিয়ার? এছাড়া বৈশিষ্ট্যগুলো কি? নো মেটালিক মানি, মানে
কোনো ধাতুর তৈরি কোনো মুদ্রা ছিল না, was there at that time. So trade was carried through barter system, মানে বার্টার বলতে কি বোঝানো হয়? বিনিময় প্রথা। বিনিময় প্রথায় লেনদেন হতো, অর্থাৎ যে পরিমাণ, যে ওজনের তুমি জিনিস দিচ্ছ, সমপরিমাণ জিনিস, সমপরিমাণ ওজনের জিনিস তোমাকে ফেরত দেওয়া হবে। তাই কোনো মুদ্রার প্রচলন সেই সময় ছিল না, বিনিময় প্রথা হতো। যখন তোমাদের ইকোনমিতে মানি পড়াবো তখন তোমার দেখতে হবে এই জিনিসগুলো আবার ফিরে ফিরে আসবে, ঠিক আছে? The weights were made of chert, limestone, acetate and were cubical in the shape. অর্থাৎ বাটখারা, এই বাটখারা তোমার ওই লাইমস্টোন সিরিয়াটাইট দিয়ে তৈরি হতো এবং কিউবিক্যাল শেপের তৈরি হতো, মানে চোঙাকৃতি বা ঘনকাকৃতি তৈরি হতো, ঘনকাকৃতি হতো, কিউবিক্যাল মানে ঘনকাকৃতি হতো। দ্য লোয়ার ওয়েটস, মানে অপেক্ষাকৃত কম পরিমাণের যে ওয়েটগুলো ছিল, বাটখারা যেগুলো ছিল, সেই বাটখারাগুলো বাইনারি ডিজিট টাইপের হতো, মানে দশমিক আকারে হতো, ঠিক আছে? তুমি ভাবো বাইনারি ডিজিটে কিন্তু কম্পিউটার সিস্টেম চলে, তো কম্পিউটার সিস্টেম কিন্তু তখন চলছে বাইনারি ডিজিটে, মানে যেগুলো আর কি তোমার ফ্র্যাকশন মাপার জন্য ওই বাইনারি সিস্টেমের মারফত তারা সেখানে পরিমাপ করতো। বুঝতে পেরেছো কি বললাম? কতখানি আধুনিক তাদের ব্রেন ছিল সেটা ভেবে নাও। স্যার স্টিয়ারটাইট নাকি পাথর কোনো? স্টিয়ারটাইটটা তোমার পাথর, ওই যে তোমার ওই রূপান্তরিত শিলা, আচ্ছা আচ্ছা, রূপান্তরিত শিলা, ঠিক আছে? হ্যাঁ স্যার। The evidence of ivory scale has been found from Lothal. আইভরি স্কেল পাওয়া যেত, অর্থাৎ হাতির দাঁতের যে জিনিসপত্র, মানে হাতির দাঁত দিয়ে তারা স্কেল বানাতো। কোথায় পাওয়া গেছে? লোথালে। শিলস মানে শিলমোহর ওয়ার ইউজড বাই ভেরিয়াস মার্চেন্টস অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য ওনারশিপ অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? যে ব্যবসায়িকরা, যে বণিকরা শিল ব্যবহার করতো, তার মানে হচ্ছে সেই জিনিসটা তার ওনারশিপে রয়েছে, মানে একটু বড়লোক গোছের যারা বণিক তাদের কাছে শিলমোহর পাওয়া যেত। ইন্ডিয়ান শিলস হ্যাভ বিন ফাউন্ড ইন মেসোপটেমিয়ান সিটিজ, মানে ভারতীয় অর্থাৎ সিন্ধু সভ্যতার যে শিলমোহরগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু মেসোপটেমিয়ার অঞ্চলও দেখতে পাওয়া গেছে, যেমন সুসা, নিপুর বা ইউয়ার, এই সব অঞ্চল যেটা মেসোপটেমিয়ার সাইট, সেসব অঞ্চলে কিন্তু ভারতীয় মুদ্রা পাওয়া গেছে। আবার উল্টো দিকে পার্সিয়ান সিটিজ যেগুলো আছে, পারস্য, সেখানেও দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাহারেন, ফেইলাকা, এইসব অঞ্চলে কিন্তু ভারতীয় মুদ্রা শিলমোহর দেখতে পাওয়া যায়। ভারতীয় বলতে ওই সিন্ধু সভ্যতার শিলমোহর দেখতে পাওয়া যায়। তার মানে এখান থেকেও পরিষ্কার মেসোপটেমিয়ার সঙ্গে এবং পারস্যের সঙ্গে তৎকালীন সিন্ধু সভ্যতার ব্যবসায়িক লেনদেন ছিল। দ্য সিলিন্ড্রিক্যাল শিলস অফ মেসোপটেমিয়ান টাইপ, সিলিন্ড্রিক্যাল বলতে চোঙাকৃতি যে মেসোপটেমিয়ার যে শিলমোহরের বৈশিষ্ট্য, সেইটা কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তার মানে এরাও এখানে এসছে। পার্সিয়ান গল্ফ শিল্প, অর্থাৎ পারস্যের যে শিলমোহর, সেটা আবার লোথালে পাওয়া গেছে। তার মানে ওরাও এখানে এসছে, এখান থেকে আবার ইন্ডিয়ানরাও ওখানে ব্যবসা বাণিজ্য করতে গেছে, ঠিক আছে? দ্য এভিডেন্স অফ ডকইয়ার্ড হ্যাভ বিন ফাউন্ড ফ্রম লোথাল, লোথালে বন্দর ছিল, বিখ্যাত বন্দর, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সিপোর্ট, সমুদ্র বন্দর কোথায় ছিল? রংপুর, বালাকোট, সোমনাথ অঞ্চলে, ঠিক আছে? ভেরিয়াস মেটালস ওয়ার ইম্পোর্টেড ফ্রম ভেরিয়াস রিজিয়ন, লাইক কোন কোন জায়গা থেকে বিভিন্ন রকম ধাতুর পদার্থ ইম্পোর্ট করা হতো বা আমদানি করা হতো, দেখো তার চার্ট দিয়ে দিয়েছি। গোল্ড আনা হতো আফগানিস্তান, ইরান, এইসব জায়গা থেকে, ঠিক আছে? দক্ষিণ ভারতের কোলার থেকেও আনা হতো, মানে তৎকালীন কোলারটাও ইম্পর্ট্যান্ট, যেটা আজও পর্যন্ত ইম্পর্ট্যান্ট। তাহলে দক্ষিণ ভারত এবং আফগানিস্তান, ইরান থেকে গোল্ড আনা হতো। কপার আনা হতো তোমার ক্ষেত্রী রাজস্থান থেকে, বালুচিস্তান থেকে। টিন আনা হতো আফগানিস্তান, ইরান থেকে। এরকমভাবে বিভিন্ন রকম দ্রব্য কোন কোন জায়গা থেকে আমদানি করা হতো সিন্ধু সভ্যতার অঞ্চলগুলোতে তার উল্লেখ রয়েছে, দেখে নেবে। হরপ্পা সভ্যতার রিজিয়ান, এই রিজিয়ানের বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো, কোন এলাকায় কি পাওয়া যায়, সেই ছোটোবেলাকার জিনিস, খুব ইজি জিনিস। যেমন লোথাল, কালিমঙ্গন, বানোয়ালিতে এখানে ফায়ার ওয়ারশিপ, অর্থাৎ যজ্ঞ করার মতো করে তোমার ওই কি বলে ওটাকে, যজ্ঞস্থল ছিল আর কি, যেখানে তো কুণ্ড আর কি, ওসব ছিল। গ্রেট বাঁধ দেখতে পাই মহেঞ্জোদারোতে থেকে। তবে এরকম তোমার বিভিন্ন রকম বৈশিষ্ট্য, কোন অঞ্চলে কোনটা পাওয়া যায়, সেই জিনিসগুলো এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। সেই অঞ্চল যেহেতু তখনকার মানুষজন তখন অত আধুনিক পুরোপুরি হয়নি, তারা তখন ধর্মের কনসেপ্ট তারা আসেনি, তাই তারা প্রকৃতিকে ভয় পেত, তাই তারা প্রকৃতিকে ভয় পেত বলে তারা আদি শিব বা প্রোটো শিবের
ওপর তারা পুজো আচ্ছা করতো এবং সেই বৈশিষ্ট্য পাই আমরা তাদের শিলমোহরে। ঠিক আছে, মহেন্দ্র বা অন্যান্য অঞ্চলগুলোতে যে শিলমোহর পাই সেখানে পরশিব বা আদিশিব যার চারপাশ দিয়ে ছিল হাতি, ঘোড়া, বাঘ, গন্ডার, বাফেলো, এই রকম জিনিসপত্র বা এইরকম পশুর পরিচয় দেখতে পাওয়া যায়, হরিণ, এইরকম জিনিসপত্রের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। তার মানে বুঝতেই পারছো উত্তর ভারতের অঞ্চল, কোন অঞ্চলটা খেয়াল করে দেখো তো, আমি কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো। পূর্ব দিকে কোন জায়গা? আলমগীর, আলমগীরপুর, তাই না? ইউপিতে, ইউপিতে, তাই তো? পশ্চিমে কোন জায়গা? বলো বলো, হ্যালো, স্যার সুটকো মুন্ডা। সুৎখানজান্দর। আচ্ছা, উত্তরে? দাইমাবাদ। উত্তরে দাইমাবাদ, মান্ডা, মান্ডা। মান্ডা। মান্ডা মান্ডা। আর দক্ষিণে গুজরাটের দায়াবাদ। তাহলে পূর্বের দিকে মানে গঙ্গা পেরিয়ে কি আসতে পেরেছে? সিন্ধু নদীর আশপাশ দিয়ে আসতে পেরেছিল, গঙ্গা পেরোতে পেরেছিল কি এরা? তার মানে গঙ্গা যখন পেরোতে পারছে না, যখন গঙ্গা নদীটা পাহাড়ের থেকে তলার দিকে নামছে, মানে সমতল ভূমিতে নামছে, তার মানে কি তৈরি হচ্ছে? খাদার অঞ্চল। খাদার অঞ্চল মানে কি? সেখানে বেশি পরিমাণে তোমার চাষবাস, পলিমাটি ভালো হচ্ছে। পলিমাটি ভালো হলে মানে কি? চাষবাস তো ওখানে করতে পারে না। ফার্স্টে কী হবে? ফার্স্টে জঙ্গল তৈরি হবে, আর ঘন জঙ্গলে কি থাকে? হিংস্র পশু পাখির সংখ্যা বেশি থাকে। তাই সেখানকার মানুষজন যারা চাষবাস নির্ভরশীল ছিল, তাই এই সব প্রাণীদের উপস্থিতি তখন সেসব এলাকায় ছিল, তার বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের তাদের মূর্তির মধ্যে একটা ভীত, সন্ত্রস্ত যে বিশ্বাস, প্রকৃতির ওপর যে বিশ্বাস, যে আমাদের হাতির থেকে বাঁচাও, বাঘের থেকে বাঁচাও, গন্ডারের থেকে বাঁচাও, এই রকম যে প্রকৃতির যে বৈশিষ্ট্য, তার প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে এই ধরনের শিলমোহরে। ওকে, টাইগার্স আর অফেন রিপ্রেজেন্টেটিভ অফ ভেরিয়াস সিলস, মানে টাইগার দেখতে পেত তারা, বাট দ্য এভিডেন্স অফ লেপার্ড আর রেয়ার। তো লেপার্ড অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়? চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া যায়? পাহাড়ের ওপর দিকে। তাহলে পাহাড়ের দিকে তারা থাকতো না, পুরোপুরি তারা জঙ্গল দিয়ে তারা থাকতো না, মোটামুটি নদীর ধারপাশ দিয়ে যেগুলো পাথুরে অঞ্চল বা চাষবাসের জায়গা সেখানে তারা থাকতো। তো সুতরাং সেখানে তো আর লেপার্ড, চিতাবাঘ দেখতে পাওয়া যায় না, বাঘের হানা হতে পারে। আর বাঘের হানা হতে পারে বলেই যেহেতু তারা প্যাস্টোরাল জীবনযাপন করতো, গৃহপালিত পশু জীবনযাপন করতো, তাই বাঘ হানা দিত। তাই জন্য তাদের বাঘের পরিচয় দেখতে পাওয়া যায় সেসব অঞ্চলে, মানে শিলমোহরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এইরকমভাবে বিভিন্ন রকম, মানে ধরো তারা যখন তারা ওই মালপত্র পরিবহন করতো, তার সার ব্যবহার করতো, তার সারের প্রতিচ্ছবি রয়েছে। হ্যাঁ, ইউনিকর্ন দেখতে পাওয়া যায়, ইউনিকর্নের শিলমোহর তারা দেখতে পাওয়া যায়, ইউনিকর্ন। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেই সব অঞ্চলে মুদ্রা থেকে দেখতে পাচ্ছি আমরা। মুদ্রা তো নয়, শিলমোহর থেকে আমরা আনতে পারছি সেখানকার জীবনযাপন বৈশিষ্ট্যগুলো কী ছিল। তারা পুজো আচ্ছা করতো পিপল ট্রিকে, পিপল ট্রিকে তারা পুজো আচ্ছা করতো। পিপল ট্রি মানে কি বাংলায়? ঠিক আছে, বট গাছ না, অসত্য গাছ। পিপল ট্রি মানে অসত্য গাছ, বানিয়ানা ট্রি মানে হচ্ছে তোমার বট গাছ। হরপ্পান সিটিরিয়া, মানে হরপ্পানস বিলিভ ইন গড অ্যান্ড গডডেস। যদিও মেনলি মাতৃ পুজো তারা বিশ্বাসী করতো বা পড়শিবে তারা পুজো আচ্ছা করতো। ঠিক আছে, অর্থাৎ তারা ভগবানকে বিশ্বাস করতো, তাদের কোনো ধর্ম ছিল না, কিছু রিলিজিয়ান কিছু ছিল না। তখন ধর্ম ব্যাপারটা আসেনি তাদের মধ্যে। তারা জাস্ট সুন্দর একটা, কি বলবো, চাপ নেই এরকম একটা জীবনযাপন করছে, একটা সভ্যতা। কোন কোন জায়গায় কী কী দেখতে পাওয়া যায়, কোন কোন বাড়িয়াল, কবরস্থান, সেই কবরস্থানগুলোর যে কী কী বৈশিষ্ট্য। ধরো কাউকে তোমার করা হতো কফিনে কবর, কাউকে করা হতো তোমার মরে যাওয়ার পর পোস্ট সিমেন্টেড করা হতো, কাউকে পুরোপুরি কবর দেওয়া হতো, কাউকে অর্ধেক কবর দেওয়া হতো। ঠিক আছে, কাউকে পাত্রের মধ্যে কবর দেওয়া হতো, কখনো কোনো জয়েন্ট স্ত্রী পুরুষকে মানে জোড়ায় জোড়ায় কবর দেওয়া হতো, বা তার প্রিয় যে কুকুর তার সাথে তোমার কবর দেওয়া হতো। এই জয়েন্ট বাড়িয়াল মানে বিভিন্ন যে বাড়িয়ালসগুলো, কবর দেওয়ার যে বিভিন্ন বৈশিষ্ট্য, কোন কোন জায়গায় কী কী দেখতে পাই তার চার্ট এখানে রয়েছে, এটা মুখস্থ করে নেবে। টাউন প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার মধ্যে। টাউন প্ল্যানিং মানেই তোমার হচ্ছে গিয়ে ভালো পরিমাণে ঘর বাড়ি থাকবে, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রাস্তার দিকে তার জানা থাকবে না, ভিতরের দিকে জানা থাকবে না, মানে একটা আব্রু ছিল আর কি। তাদের পরিষ্কারভাবে তাদের ইটের যে সাইজ তার ছিল সেটা 1:2:4। দুর্গ ছিল, উপরের দিকে হলে বড় লোক, তলার দিকে ঘর হলে সেটা গরিব লোক, আগেই বলা হয়েছে। দুখানা বাড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণের স্পেস থাকবে,
যেটা আজকে মিউনিসিপ্যাল এরিয়ায় যারা যারা বসবাস করো তোমরা জানো 4 ফুটের ডিস্টেন্স মেনটেন করতে হয় মিউনিসিপ্যালিটি থেকে তোমার ওই পারমিশন পাওয়ার জন্য, বাড়ি তৈরি করার জন্য। তো সেই রকম ব্যাপারটা, যেটা নির্দিষ্ট পরিমাণে স্পেস থাকতে হবে দুটো বাড়ির মধ্যে, তার মানে এতে হাওয়া বাতাস খেলে, প্রাইভেসি থাকে নিজেদের মধ্যে। নো উইন্ডো স্পেসিং ফ্রম দ্য স্ট্রিট, জানলা রাস্তার দিয়ে কোনো জানা ছিল না, মানে কি প্রাইভেসি রয়েছে। বাথরুম রয়েছে, সেটা আবার কি টাইলড করা বাথরুম, মানে কতখানি আধুনিক ভাবো, ঠিক আছে। প্রত্যেক বাড়িতে ওয়েল ছিল, মানে কুয়ো ছিল। তো কোন কোন জায়গায় কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কার আবিষ্কার, সেগুলো দেখো আলাদা করে লিখে দিয়েছি। হরপ্পা, দয়ারাম সাহানি, 1921। কি দেখতে পাওয়া যায় লেখা আছে। মহেন্দ্রো কার তৈরি, মানে কার আবিষ্কার করা, R.D. ব্যানার্জি। কত সালে লেখা আছে, কোথায় দেখতে পাওয়া যাচ্ছে এবং কী কী বৈশিষ্ট্য দেখো আলাদা আলাদা করে লেখা আছে। ঠিক একই রকমভাবে লোথাল বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলাদা করে লেখা আছে। এইগুলো আশা করি আর বোঝানোর দরকার নেই, আশা করি বেসিক যে কনসেপ্টটা ছিল সেটা বুঝতে পেরেছো সবাই। তাও বলো কোনো প্রবলেম থাকলে, বলছি আমি, বলো কার কি প্রবলেম আছে। হ্যালো, তেমন কিছু যেটা করলে এখন করি বেশ। আর কোন লোকজন? অর্ঘ, কানু, চুমকি, মৃদুলা, আচ্ছা, পায়েল, ঠিক আছে। পিয়ালি, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, স্যার পরে বলছি আপনাকে প্রবলেম হলে। ঠিক আছে। তো পড়ে নাও, পড়ে নেওয়ার পর কোনো ইস্যু থাকলে আমাকে ইস্যু করো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে রেকর্ড অফ করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ।